Assalamu alaikum everyone. Am I audible? ইয়েস। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনারা সবাই ভালো আছেন আশা করি, তাই না? আচ্ছা। আহ, আজকের বেসিক্যালি আজকের এই যে সেশনটা, এই সেশনটার অবজেক্টিভসটা কি, এটা একটু আমি বলতে চাই, প্রথমে শুরু করতে চাই। আমার বিশ্বাস যে আপনারা যারা জয়েন করছেন সবাই অলরেডি পিএমপি ট্রেনিংটা কমপ্লিট করছেন। এখন আপনারা আহ, হয়তোবা এক্সাম দেওয়ার প্রিপারেশন নিচ্ছেন। তো মোস্ট অফ দা পার্সনের আমাদের যেটা হয় আসলে এক্সামটা কিরকম হবে, এর কোশ্চেন গুলা কিরকম হবে, হ্যাঁ, কোশ্চেন প্যাটার্ন নিয়ে আমাদের অনেক ধরনের কনফিউশন থাকে যে কিরকম কোশ্চেন হইতে পারে রিয়েল এক্সামে। তারপরে এখন যেটা হলো গিয়ে আমাদের আরেকটা কনফিউশন অ্যারাইজ করছে, সেটা হলো গিয়ে অ্যাজাইল এখানে ইন ইনকর্পোরেট করা হয়েছে। প্রিভিয়াসলি আসলে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল যে এক্সামটা ছিল, এইটা ছিল অনলি ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্টের উপরে। এখন আহ, কয়েক বছর ধরে, বিগত 3 বছর ধরে আসলে অ্যাজাইলটাকে এর মধ্যে ইনক্লুড করা হয়েছে। আমি যখন আসলে পিএমপি পাশ করি, ইট ওয়াজ ইন 2017, ওই সময় আমাদের কিন্তু অ্যাজাইল পড়তে হয় নাই, অ্যাজাইল ওয়াজ নট পার্ট অফ দ্য এক্সাম। তো এখানে আসলে মোস্ট অফ দ্য পিপল আমরা আসলে কি ট্র্যাডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি, আমাদের আসলে অ্যাজাইলটা নিয়ে অতটা আইডিয়া নাই। হ্যাঁ, আমার আজকের এই সেশনটার অবজেক্টিভসটা হলো আসলে আমি আপনাদের অ্যাজাইল সম্পর্কে, অ্যাজাইলের কোশ্চেন গুলা কিরকম হইতে পারে, কেমন হয়, হ্যাঁ, এখানে এরকম কিছু আপনার 10 থেকে 15টা কোশ্চেন নিয়ে আমি ডিসকাশন করব, এবং ওইটার মধ্যে যা যা আসবে ওই কিভাবে আমি এটা বুঝতে পারবো যে এই কোশ্চেনটা অ্যাজাইলের কোশ্চেন, এটা ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্টের কোশ্চেন না। হ্যাঁ, আমি কিভাবে এটাকে আইডেন্টিফাই করবো, এই ধরনের কিছু টিপস এন্ড ট্রিক্স নিয়ে আলোচনা করব। আহ আশা করি আপনাদের কিছু হেল্প হবে। আফটার 1 আওয়ার ইউ উইল গেট এ বিট ভিজিবিলিটি অ্যাবাউট দ্য কোশ্চেন ইন দ্য রিয়েল এক্সাম। হ্যাঁ, আমরা তো আর রিয়েল এক্সামের কোশ্চেন আপনাকে করতে পারবো না, বাট আহ, মানুষের কাছে শোনা, মানুষের কাছ থেকে যারা অলরেডি পাস করছে তাদের থেকে শুনে বুঝে আসলে আমরা কিছু কোশ্চেন এখানে ডিজাইন করছি, যেটা আসলে একেবারে ইট ক্যান বি এক্সামের মতো হইতে পারে আর কি। ঠিক আছে, এটা হলো গিয়ে আমি আসলে এই জিনিসটা আপনাদেরকে ডেলিভারি দেওয়ার চেষ্টা করব, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এখন অনেকেই আমাকে চিনেন, অনেকেই আমাকে চিনেন না। যে অনেক সবাই যেহেতু আমাকে চিনেন না, এই জন্য আমি আমার একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিচ্ছি। বেসিক্যালি আমার নাম মিজানুর রহমান। আমি একটা প্রাইভেট ব্যাংকে অ্যাজ এ ডেলিভারি ম্যানেজার, ওইখানে আসলে প্রজেক্ট ম্যানেজার পিএমও টিমে থাকে, যেহেতু আমি টেকনোলজির লোক, সফটওয়্যার নিয়ে কাজ করি। তো ওইখানে আমার রোলটা হলো গিয়ে ডেলিভারি ম্যানেজার হিসাবে আমি আছি। আর আমি আমার পিএমপির জার্নিটা শুরু করছিলাম ব্যাক 2015 অগাস্ট, যখন আমি আসলে পিএমপির প্রজেক্ট ম্যানেজমেন্ট এর যে সার্টিফিকেশনটা, এটা ট্রেনিং শুরু করি। দেন 2017 সালের জানুয়ারি মাসে সাকসেসফুলি এই ট্রেনিং এক্সামটা পাশ করি। তারপরে আসলে বেসিক্যালি শুরু হয় আরো কিছু এডিশনাল জার্নি, যা লাইক ওই সময় আসলে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে খুব মানে অ্যাজাইলের খুব চাহিদা ছিল। হ্যাঁ, সবাই বলতো অ্যাজাইল অ্যাজাইল অ্যাজাইলের বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক লাইক স্ক্রাম, তারপরে আপনার কানবান, এক্সপি, এগুলা মার্কেটে খুব শোনা যেত। তখন আসলে আমি ওই পিএমআই এর একটা সার্টিফিকেশন আছে, পিএমআই এসিপি, অ্যাজাইল সার্টিফাইড প্র্যাকটিশনার, ওই সার্টিফিকেটটাও করি। এরপরে আসলে বেসিক্যালি আমাদের দেশের কনটেক্সটে যদি আপনি চিন্তা করেন, একজন প্রজেক্ট ম্যানেজার শুধু প্রজেক্ট লিড দেয় না, তাকে কিন্তু কিছু সময়, যেহেতু আমি টেকনোলজির
কনটেক্সটে কথা বলছি, আমি টেকনোলজিতে কাজ করি, আমাদের কিন্তু কাস্টমারের যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেই রিকোয়ারমেন্ট গুলাকেও কালেক্ট করতে হয়। এখন রিকোয়ারমেন্ট কালেক্ট করা আসলে বেসিক্যালি জবটা কার, জবটা হলো গিয়ে আহ, একজন বিজনেস অ্যানালিস্টের। তো আমি তখন আসলে পিএমআই এর আরেকটা সার্টিফিকেট আছে, পিবিএ বলে, হ্যাঁ, পিএমআই পিবিএ, প্রফেশনাল বিজনেস অ্যানালিস্ট, এই সার্টিফিকেটটাও করি। দেন লাস্ট ওয়ান ছিল আমার পিএমআই রিস্ক ম্যানেজমেন্ট, যেটা লাগে আরএমপি। যেহেতু আমরা যখন প্রজেক্ট নিয়ে কাজ করব, তো প্রতিটা প্রজেক্টই আসলে বেসিক্যালি রিস্ক থাকে, তাই না? এখন এই রিস্কটাকে কিভাবে আপনি ইফেক্টিভলি ইফিসিয়েন্টলি ম্যানেজ করবেন ডিউরিং দ্য প্রজেক্ট লাইফ সাইকেল, সেটার জন্য আসলে আমি মনে করছি যে আমার আসলে রিস্ক নিয়ে একটু পড়াশোনা করা দরকার। তারপর আমি রিস্কের সার্টিফিকেশনটা করি। এছাড়া হলো কি আমি অ্যাজাইলের কিছু সার্টিফিকেশন করছি, লাইক সিএসএম, অ্যালিয়েন্স স্ক্রামের, তারপরে আপনার সিএসপিও বলে, তারপরে সিএসপি বলে, এই তিনটা করেছিলাম আর কি। এই হলো আমার একটা। আর কারেন্টলি আমি আহ, একটা মাস্টার্স করতেছি, মাস্টার্স ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট। এটা হলো গিয়ে বিআইজিএম এর, কেউ যদি নাম শুনে থাকেন, বাংলাদেশ ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, এরা বেসিক্যালি ফার্স্ট টাইম ইন বাংলাদেশ ওরা এটা চালু করছে, মাস্টার্স ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট। তো আমি শুরু করছি, লেটস সি কবে শেষ করতে পারি। এই হলো গিয়ে আমার ব্রিফ ইন্ট্রোডাকশন। এখন আমার সম্পর্কে বা আজকের মানে মানে যে জিনিসটা আমরা করতে যাচ্ছি এটা সম্পর্কে যদি কারো কোনো কোশ্চেন থাকে, দুই একটা কোশ্চেন আমি নিয়ে আমি ইসে চলে যাব আর কি, আমাদের ডিসকাশনে চলে যাব। কারো কোনো কোশ্চেন আছে কিনা? আসসালামু আলাইকুম ভাই, আমার নাম জাকির হোসেন। জি ভাই, শোনা যাচ্ছে, হ্যাঁ, থ্যাংক ইউ জাকির ভাই, জি, জি। বলেন। যে আমার মানে আমি রিসেন্টলি ওই যে ওই সেশন গুলা শেষ করছি আর কি, তো পড়াশোনা মাঝখানে একটু গ্যাপ হয়ে গেছিল, এই জন্য তো পড়াশোনা আবার শুরু করতেছি। তো আমার জি, একটা কোয়েশ্চেন হলো গিয়ে এই অ্যাজাইলের আসলে নিয়ার অ্যাবাউট 100% মধ্যে কত পার্সেন্ট অ্যাজাইল থেকে আসে সাধারণত ইউজুয়াল কেসে? আচ্ছা। এখন যেটা বলে আমাদের হলো গিয়ে কোশ্চেন হলো গিয়ে আসবে তিনটা ডোমেইনে, এটা তো আমরা জানি তাই না? একটা হলো গিয়ে পিপল, প্রসেস, বিজনেস এনভায়রনমেন্ট, জি, জি। ঠিক আছে? এখন যদি এইটা আপনি চিন্তা করেন, 50-50 ধরতে হবে আপনাকে। 50 ধরবেন আপনি প্রসেস বেসড, মানে আমার যেটা ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট যেটাকে আমরা বলি, ওয়াটারফল, হ্যাঁ, এটা। আর 50 ধরবেন আপনি অ্যাজাইল এবং হাইব্রিডকে। যেখানে হাইব্রিড বলতে বোঝাচ্ছে হলো গিয়ে যেখানে আমার কিছু অ্যাজাইল থাকবে এবং কিছু কাজ আমি ট্রেডিশনাল অ্যাপ্রোচে করব। যখন দুইটা মেথোডোলজি আমরা একটা প্রজেক্টে ইউজ করব, তখন ওইটাকে বলা হলো গিয়ে হাইব্রিড অ্যাপ্রোচ, ঠিক আছে? আপনি ধরে নেন 50-50 আপনার থাকবে। এখন যেটা ট্রেন্ড বলতেছে যে 50-50 আপনার কোশ্চেন অ্যাজাইল এবং আপনার ট্রেডিশনাল থেকে থাকবে। আগে খুবই কম নমিনাল আসতো, হ্যাঁ, এখন শুনতেছি যারা পাশ করতেছে, তো তাদের আসলে আপনার এক্সপেরিয়েন্স যেটা সেটা তারা বলতেছে 50%। আমি যেটা বলবো, আপনার অ্যাজাইল নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। অ্যাজাইল নিয়ে আপনারা বিন্দু মাত্র ভয় পাবেন না। অ্যাজাইল হলো বেসিক্যালি যে জিনিসটা, আপনার একটা পিপল মাইন্ডসেট, আপনার আমার যে মাইন্ডসেটটা আছে সেই মাইন্ডসেটটাকে একটু চেঞ্জ করতে হবে। এখন সেই মাইন্ডসেটটা আমি কিসের উপরে বেস করে চেঞ্জ করব? সেটা হলো গিয়ে, আমরা অ্যাজাইলের 4টা ভ্যালু 12টা প্রিন্সিপাল আছে, নাম শুনছেন আপনারা? এই 4টা জি, ভ্যালু জি। 12টা প্রিন্সিপালের, এই 4টা ভ্যালু এবং 12টা প্রিন্সিপালকে আপনি মাথায় রেখেই আপনাকে অ্যাজাইলের কোশ্চেন গুলার অ্যান্সার দিতে হবে। এই 4টা ভ্যালু 12টা প্রিন্সিপাল আপনারা কোথায় পাবেন? অ্যাজাইল ম্যানিফেস্টো নামে একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ। অ্যাজাইল ম্যানিফেস্টো ওয়েবসাইটে গেলেই আপনারা এটা পেয়ে যাবেন, agilemanifesto.org, ঠিক আছে? যেমন আমি ভ্যালু 4টা মুখস্থ আছে, কিন্তু আমি 12টা প্রিন্সিপাল আমার মুখস্থ নাই, আমি এটা বলতে পারবো না। ভ্যালু 4টা হলো গিয়ে ইন্ডিভিজুয়াল ইন্টারাকশন ওভার প্রসেস অ্যান্ড টুলস,
প্রথম যে ভ্যালুটা সেটা হলো গিয়ে ইন্ডিভিজুয়াল ইন্টারাকশন। ইন্ডিভিজুয়াল বলতে আমরা কাকে বুঝি? আমার প্রজেক্টের টিম মেম্বার, আমার বিজনেস স্টেক হোল্ডার, মানে যাদের জন্য আমি প্রজেক্টটায় কাজ করতেছি, যাদের জন্য আমি কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস অথবা রেজাল্ট আমি বানাচ্ছি, তাই না? তারাই তো আমার ইন্ডিভিজুয়াল। আমি আসলে বেসিক্যালি মানুষের জন্যই তো কাজ করতেছি। তো আমাদেরকে বলা হয় অ্যাজাইল, যখন আমরা প্রজেক্ট নিয়ে কাজ করব, এই এই জায়গায় আমাদের মাইন্ডসেটটা থাকবে হলো গিয়া ইন্ডিভিজুয়ালকে আমরা বেশি ফোকাস করব প্রসেস অ্যান্ড টুলস এর চাইতে। এর মানে এইটা না যে প্রসেস অ্যান্ড টুলস থাকবে না। দেয়ার উইল বি প্রসেস অ্যান্ড টুলস দ্যাট উইল ব্রিং বেনিফিট টু মাই ইন্ডিভিজুয়ালস, মাই প্রজেক্ট টিম মেম্বার্স, মাই বিজনেস স্টেক হোল্ডার্স, রাইট? Then second one is the working software over comprehensive documentation. মানে আমার যে সফটওয়্যারের যে মেজারমেন্টটা হবে, মানে আমি যে সফটওয়্যারকে আমি কত পার্সেন্ট কমপ্লিট হলো বা কতটুকু কাজ আমি কমপ্লিট করলাম আমার প্রজেক্টের, সেইটা আসলে বলবে কে? আমার ওয়ার্কিং সফটওয়্যার। আমি যে সফটওয়্যারটাকে ডেভেলপ করতেছি বা যে প্রোডাক্টটাকে আমি ডেভেলপ করতেছি সেটা আসলে কতটুকু ফাংশনাবল, এইটাই বলবে আমার প্রজেক্টে আসলে প্রোগ্রেস। আর এটা আমার ডকুমেন্টেশন বলবে না। বেসিক্যালি প্রিভিয়াসলি যারা আমরা আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করছি, তারা আসলে দেখছি যে হয়তোবা এখানে ভাই অন্যরাও, অন্য ইন্ডাস্ট্রির লোকজন আছেন, বাট এই অ্যাজাইল যেই ম্যানিফেস্টোটা হইছে, এটা কিন্তু আইটির লোকজন করছে। এখানে 17 পিপল দে সিট টুগেদার টু ডিসাইড দ্যাট ম্যানিফেস্টো। এরা সবাই অল আউট বিলংস টু আইটি ইন্ডাস্ট্রি। এই জন্যই বলতেছে ওয়ার্কিং সফটওয়্যার ওয়ার কম্প্রিহেনসিভ ডকুমেন্টেশন। ঠিক আছে? যেহেতু প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে আমি বলতেছি, তো আপনি যদি আবার বলেন যে ভাই এখানে কেন শুধু সফটওয়্যারের কথা বললো, বেসিক্যালি ওদের ম্যানিফেস্টোটাকে, ওদের যে চারটা ভ্যালু, 12টা প্রিন্সিপালকে এখন অন্য অন্য ইন্ডাস্ট্রিতে অ্যাডপ্ট করা হয়েছে। ঠিক আছে? দেন থার্ড নম্বরটা হলো গিয়ে কাস্টমার কোলাবোরেশন ওভার কন্ট্রাক্ট নেগোসিয়েশন। দেন 5 নম্বরটা হলো গিয়ে রেসপন্স টু চেঞ্জ ওভার ফলোইং এ প্ল্যান। এইখানে সবসময় বাম পাশে জিনিসটা বলা হচ্ছে সেটার উপরে আমরা বেশি ইমফাসাইজ করতেছি। তো এইটাই হলো এই চারটা ভ্যালু এবং 12টা প্রিন্সিপাল আছে। আপনারা একটি প্রিন্সিপাল গুলা কাইন্ডলি এটা দেখে নিবেন। এবং আমি বলবো এটা হলো গিয়ে একটু মানে, কারণ যখনই আপনি অ্যাজাইল নিয়ে কাজ করতে যাবেন, হ্যাঁ, অ্যাজাইল নিয়ে কাজ করতে গেলে আপনাকে এই চারটা ভ্যালু এবং 12টা প্রিন্সিপাল মাথায় রেখেই আপনাকে, আমাদেরকে কাজ করতে হবে। দেন উই ক্যান বি এ অ্যাজাইল। ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, তাহলে আমরা শুরু করি আসলে। হ্যাঁ, আমি আজকে কিছু কোশ্চেন আপনাদেরকে দেখাবো। সেই কোশ্চেন গুলা দেখে, কোশ্চেন গুলা নিয়ে আলোচনা করব। ওইখানে যে এই জিনিসগুলো আসবে সেটাগুলোকে আমরা ডিসক্রাইব করার চেষ্টা করব। ঠিক আছে? আমি শুরু করলাম। হ্যাঁ, মনির ভাই, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? প্রেজেন্টেশন কি দেখা যাচ্ছে? প্রেজেন্টেশন দেখা যাচ্ছে না এখনো। জি, আপনার কথা শুনতে পাচ্ছি, প্রেজেন্টেশনটা এখনো আসে নাই মনে হয় স্ক্রিনে। ওকে, এখন আসছে? ইয়েস ইয়েস। ওকে। আসছে, এখন আসছে। ওকে, বেসিক্যালি আমরা এখন কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। হ্যাঁ, ফার্স্ট যে কোশ্চেনটা সেটা দেখেন। এখানে বলছে কি, আরেকটা জিনিস মাথায় রাখবেন। অ্যাজাইলে যখন আপনি বলবেন অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজার, আপনি একজন অ্যাজাইল টিমকে বা অ্যাজাইল একটা প্রজেক্ট, অ্যাজাইল যে প্রজেক্টটাকে অ্যাজাইল মেথোডোলজি ইউজ করে আপনি ম্যানেজ করতেছেন, যদি এরকম হয়, তখন কিন্তু আপনি অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার এখানে আসলে কি আপনার রোলটা হলো গিয়া সার্ভেন্ট লিডার। মাথায় রাখবেন, সার্ভেন্ট লিডার, আপনি কিন্তু সার্ভেন্ট লিডার।
মানে আপনার কাজ হলো গিয়ে আপনার যে টিমটা আছে, রাইট, এই টিমটাকে ইনেবল করা। এই টিমটা যদি কোনো চ্যালেঞ্জ ফেস করে, ঠিক আছে, সেই চ্যালেঞ্জটাকে কি করা, ওভারকাম করা, তাদেরকে হেল্প করা যাতে তারা তাদের এই চ্যালেঞ্জটাকে ফেস করতে পারে, রাইট। আবার যদি কোনো ইম্পিডেন্স আসে, ইম্পিডেন্স মানে কি, বাধা, তাই না, যদি কোনো বাধা আসে, সেই বাধাটাকে কি করতে হবে, অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আমাকে প্রতিহত করতে হবে। সবসময় আমার কাজ কি, আমার কাজ হলো কি অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার টু সেভ মাই টিম, টু প্রোটেক্ট মাই টিম, হ্যাঁ, টু ইনেবল মাই টিম। এই জিনিসগুলো আসলে আমার মাথায় রাখতে হবে সব সময়, ঠিক আছে। এইটা মাথায় রেখেই আমাদের এই কোশ্চেন গুলার অ্যান্সার করতে হবে। দেখেন, প্রথম যে কোশ্চেনটা সেটা বলছে কি, এখানে এখানে বলছে ক্রিটিক্যাল প্রজেক্ট মাইলস্টোন ওয়াজ মিসড because one of the team member did not complete their task on time। মানে একজন টিম মেম্বার তার যে কাজগুলা ছিল সে অন টাইমে শেষ করে নাই। As a result, but this resulted in a heated discussion during a demonstration for the end user. What should the project manager do next? কেউই কি আমাকে বলতে পারবেন যে আসলে কোনটা অ্যান্সার, এনিওয়ান, এখানে কোনো মানে রাইট রং এর কিছু ডি নাই, হ্যাঁ। ডি ডি, জি ভাইয়া। ওকে, এনিওয়ান এলস? একজন আমাকে বললো এটার অ্যান্সার ডি। এনিওয়ান এলস? কোনো আইডিয়া নাই? যে কোনো একটা বললে কিন্তু 25% হলো গিয়ে চান্স রাইট হওয়ার, তাই না? যেহেতু চারটার মধ্যে কিন্তু যে কোনো একটা বললে আমার 25% চান্স আছে যে প্রবাবিলিটি যেটা হয়ে যাবে, আমরা কিন্তু বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, জাস্ট কিডিং। এটা সি হ্যাঁ, হইতে পারে। সি। ওকে, এক ভাই বলল হলো কি গিয়ে, হতে পারে আমার মনে হচ্ছে, হ্যাঁ, সি মেবি। এইটা বি। সি সি। আচ্ছা, সি বললো দুইজন। ওকে, এখন একটা জিনিস সবসময় দেখবেন কোশ্চেন গুলা যদি এরকম এসকেলেট থাকে, ঠিক আছে, এসকেলেট থাকে, ওই ওই অপশনটাকে স্ট্রেট অ্যাওয়ে, স্ট্রেট অ্যাওয়ে বাদ দিয়ে দিবেন। এসকেলেট, ফায়ার করা, ফায়ার, হ্যাঁ, বা আপনি কোনো মানে ওর 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 এগেইনস্টে একটা ডিসিপ্লিনারি অ্যাকশনে যাবেন, এই ধরনের জিনিস যখন আপনি কোশ্চেনের মধ্যে দেখবেন, অপশন গুলার মধ্যে দেখবেন, স্ট্রেট অ্যাওয়েতে আপনি ওগুলাকে বাদ দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। যেহেতু এইখানে আসলে বেসিক্যালি এই যে এই এক্সাম গুলার যে মানে কোশ্চেন গুলাতে আসলে আপনার ম্যানেজেরিয়াল ডিসিশন আসলে যে আপনি নিচ্ছেন সেটা আসলে কতটুক রাইট নিচ্ছেন, সেই জিনিসটাই আসলে টেস্ট করা হয়। এখন আপনি এখানে আপনি মানে সবগুলাই কিন্তু আমরা করতে পারি, তাই না? আমরা যদি মনে করেন কোনো একটা টিম মেম্বার সে তার মতো কাজ, আমার মন মতো কাজ করে না, তার জন্য একটা মনে করেন যে কাস্টমারের কাছে আমি খুব একটা বকা খাইলাম, বা কাস্টমারের সাথে আমার খুব একটা ব্যাড রিলেশন হয়ে গেল, ঠিক আছে, তাহলে কি করতে পারি, আমি এটা এসকেলেট করতে পারি না? বলেন, প্রজেক্ট ম্যানেজার হিসেবে আমি করতে পারি না? আমার যে ওর উপরে যে বস তার কাছে নিয়ে যেতে পারি কি পারি না? হ্যাঁ পারি। পারি। এখন যদি আপনাকে আমি পছন্দ না করি, আমি কিন্তু প্রথমেই এসকেলেট করতে পারি, ঠিক আছে, জি পারি না? জি। হ্যাঁ, এটা পারি। তাহলে এটা তো রাইট, রাইট কি না? না ভাইয়া, যেহেতু অ্যাজাইলের থিওরি অনুযায়ী প্রজেক্ট ম্যানেজার হচ্ছে সার্ভেন্ট লিডার ভাইয়া, সেই হুম, কনসেপ্ট অনুযায়ী তো হচ্ছে মানে এই এসকেলেট জিনিসটা স্কিপ হবে এখানে। আচ্ছা, না সেটা হলো গিয়ে আপনি যখন ইথিক্যালি চিন্তা করবেন, আপনি অ্যাজ এ
প্রফেশনাল আপনি চিন্তা করবেন। এখন আমি মনে করলাম যে আপনাকে আমি পছন্দই করি না, কিন্তু আপনার কারণে এরকম একটা কিছু হইছে, তাইলে এটাও তো আমি করতে পারি, পারি জি না? ভাইয়া। জি। আচ্ছা, তারপরে আমি ওই রিভিউ করতে পারি যে আমার এইচআর পলিসি কি বলে, তার জন্য আমি কোন ধরনের অ্যাকশন নিতে পারি। হ্যাঁ, তো সবগুলাই কিন্তু রাইট অ্যান্সার, ঠিক আছে? মনে রাখবেন, সবগুলাই এখানে রাইট অ্যান্সার। বাট অ্যাজ এ প্রফেশনাল, অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার, হ্যাঁ, আমার আসলে কি করা উচিত, দ্যাট ইজ দ্য রাইট অপশন, তাই না? আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে এই যে আমার যে টিম মেম্বারের কারণে একটা হেটেড ডিসকাশন হইলো, এটার আসলে কারণটা কি, তাই না? এটা রুট কজটা কি, কি হয়েছিল, সেই জিনিসটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমি এটা কিভাবে ফাইন্ড আউট করতে পারি? এটা ফাইন্ড আউট করার জন্য আমাকে কি করতে হবে? আমার এই টিম মেম্বারের সাথে ওয়ান টু ওয়ান সিট করতে হবে, বসতে হবে, তার সাথে ডিসকাস করতে হবে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট ইস্যু, উই হ্যাভ টু ফাইন্ড আউট। দেন অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আই উইল গিভ দ্য কারেক্টিভ অ্যাকশন, যাতে ইন ফিউচারে এই ধরনের ঘটনা না হয়। ঠিক আছে? তাইলে হলো গিয়ে আমি এইখানে দেখলাম আমাদের রাইট অ্যান্সার হবে হলো গিয়ে ডি। যখনই এই ধরনের একটা সিচুয়েশন আসবে, ওই সিচুয়েশনে অবশ্যই আমরা কি করব? আমার এই টিম মেম্বারের সাথে ওয়ান টু ওয়ান বসবো এবং তার সাথে ডিসকাস করব। ডিসকাস করে আসলে আমরা ইস্যুটা ফাইন্ড আউট করা চেষ্টা করব। প্রতিটা ইস্যুর পিছনে কিন্তু একটা কি থাকে? রুট কজ থাকে, কারণ থাকে। সেই কারণটাকে আমরা বের করার চেষ্টা করব। ঠিক আছে? এই কোশ্চেন নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে এই নাম্বার 1 নিয়ে? না থাকলে আমি নেক্সটে যাব। ঠিক আছে, আমি তাহলে নেক্সট কোশ্চেনে গেলাম। আচ্ছা, আমার আমার একটা কথা আছে। শিওর শিওর ভাই। আহ, ওই ওই আগের প্রশ্নটা একটু, আগের কোশ্চেনটা আগের যাব প্রশ্ন আমি, একটু হ্যাঁ। জানেন হ্যাঁ, যে এখানে যে একজন টিম মেম্বারের জন্য যে ফলটা হইলো, এই যদি ঘটনা যদি আমরা কোনো মিটিং আমরা এটা মানে উত্থাপন করি, তাহলে কি এটা সবার জন্য সবার অবগতির জন্য এটা ভালো হয় না? এইটার জন্য বেসিক্যালি আপনি প্রথমে আমি আমি বলতে প্রথমে আমরা আমার তার কথা কি সাথে বুঝতে একা পারছেন? একা কথা বলবো, হ্যাঁ। তারপর প্রতিটা ইটারেশন শেষে একটা কিন্তু মানে ইটারেশন শেষে কি হয়, একটা রেস্ট্রোস্পেক্টিভ মিটিং হয়, রাইট? রেস্ট্রোস্পেক্টিভ মিটিং এ আমরা কিন্তু প্রতিটা টিম মেম্বার, হ্যাঁ, এখানে প্রেজেন্ট থাকবো। মানে তখন কিন্তু আমরা এখানে মানে দেখতে চাবো আসলে হোয়াট আর দা পয়েন্ট উই ক্যান ইমপ্রুভ ইন ফিউচার, মানে কোন কোন জিনিসগুলো আমাদের ইমপ্রুভমেন্টের জায়গা আছে, সেটা নিয়ে আমরা ওই জায়গায় আলোচনা করব। এবং যাতে সেম ধরনের কোনো মিস্টেক ইন ফিউচারে না হয়, সেই জন্য আমাদের কি পরবর্তী আমাদের কারেক্টিভ অ্যাকশন গুলা প্রিভেন্টিভ এবং কারেক্টিভ অ্যাকশন গুলা নিতে হবে। বুঝাইতে পারছি ভাই? ফার্স্ট কাজ হলো গিয়ে আপনার হলো গিয়ে ওই জি। মেম্বারের কাছ থেকে যদি আপনি আপনি রিজনটা না জানেন, রুট কজটা না জানেন, আপনি কিন্তু কারোর সাথে গিয়ে জাস্টিফাইও করতে পারবেন না। ধরেন আপনার একজন টিম মেম্বার, রিয়েল লাইফেই বলি, ধরেন আপনার একজন টিম মেম্বার, সে একটা এরকম কাজ করে ফেলছে, বা তার কারণে কোনো একটা জিনিস আপনি প্রোডাক্ট বা সার্ভিস আপনি ইন টাইমে ডেলিভারি দিতে পারেন নাই, ঠিক আছে? এখন আপনি একজন ম্যানেজার, আপনার কাছে অনেক আরো অনেক অনেক কাজ আছে। এখন আপনার কাছে ওই বিজনেস থেকে মনে করেন আপনাকে জানানো হইলো যে আপনার যে টিম মেম্বার ছিল সে তো আমাকে এই প্রোডাক্টটা বা এই সার্ভিসটা দেওয়ার কথা ছিল, উইদিন টাইমে দিতে পারে নাই, ঠিক আছে? এখন কেন দেয় নাই, এটা তো বা কি কারণে হয় নাই, এটা তো আসলে আপনি জানেন না। তখন আপনি তাকে কি বলবেন, রেসপন্সটা কি করবেন? ওই আপনার যে কাস্টমার বা বিজনেস এন্ড ইউজারকে, লেট মি গেট ব্যাক উইথ হিম, তাই না? আমি তার সাথে কথা বলে আপনাকে আমি জানাচ্ছি। আপনি তো ওখানে হয়তো তার সাথে যদি ঝগড়াও করে আসেন, আপনি এখানে আপনাকে জানতে হবে, তারপরে আপনি তাকে বলতে পারেন যে আসলে কেন হয় নাই, কোন কারণে হয় নাই। না জেনে তো বলা যাবে না। এজন্য আসলে রুট কজটা জানার জন্য আমাদের যেটা করতে হবে,
প্রথমে তার সাথে বসতে হবে। আর আপনি যেটা বলছেন ইন ফিউচারে যাতে না হয় সেজন্য আমাদেরকে প্রতিটা স্প্রিন্ট, হ্যাঁ, বা প্রতিটা ইটারেশন শেষে অবশ্যই হলো গিয়ে আমাদেরকে স্প্রিন্ট রেট্রোস্পেক্টিভ করতে হবে বা ইটারেশন রেট্রোস্পেক্টিভ করতে হবে, যেইখানে আসলে এই যে এই ধরনের ইস্যু যাতে ইন ফিউচারে না হয় সেটার প্রিভেন্টিভ এবং কারেক্টিভ অ্যাকশন নিতে হবে। জি, বুঝাইতে পারছি ক্লিয়ার ভাই? ক্লিয়ার ক্লিয়ার। ওকে, সেকেন্ড কোশ্চেনটা হলো গিয়ে এ কাস্টমার রিভিউড দ্য প্ল্যান ফর এ প্রজেক্ট উইথ হাই আনসার্টিনিটি। এখানে প্রজেক্টটা খুব আনসার্টিনিটি, হ্যাঁ, আনসার্টিনিটিটা হলো গিয়ে খুব হাই, ঠিক আছে, এটা ফেল করার চান্স অনেক বেশি। দ্য কাস্টমার এক্সপ্রেসড কনসার্ন অ্যাবাউট দ্য ওয়ার্ক রিকোয়ারিং সো মেনি ইটারেশন। এই ইটারেশন শব্দটা যখন দেখবেন অবশ্যই বুঝে ফেলবেন যে এটা কিন্তু অ্যাজাইল রিলেটেড কোশ্চেন সে করতেছে, ঠিক আছে। উইথ রিস্ক নট রিচিং দ্য ম্যান্ডেটরি ডেলিভারি ডেট, হুইচ অ্যাপ্রোচ শুড দ্য প্রজেক্ট ম্যানেজার ইউজ ইন দিস সিচুয়েশন। এই যে কারেন্ট একটা যে সিচুয়েশন হয়েছে এইখানে আপনি এজ এ প্রজেক্ট ম্যানেজার আপনি অ্যাডভাইস করতে পারেন আপনার প্রজেক্ট ম্যানেজমেন্টকে যে আসলে হুইচ টাইপস অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট methodology we should use for the project. Any idea? কারো? ভাইয়া অ্যাজাইল অ্যাপ্রোচ এ। হাই আনসার্টেনিটিতে হলো গিয়ে অ্যাজাইল অ্যাপ্রোচ। জি ভাইয়া। ওকে, অনেকে ওই অনেকে ওই বেসিক্যালি যখন আমরা আসলে দেখবো যে আনসার্টিনিটি খুব হাই, তাই না, এখন তখন আসলে বেসিক্যালি আমাদের উচিত উই শুড ইউজ দ্য হাইব্রিড অ্যাপ্রোচ। উই শুড ইউজ হাইব্রিড অ্যাপ্রোচ। এখন অ্যাজাইল হলো গিয়ে আপনার যখন কমপ্লেক্স হয়, ঠিক আছে, কমপ্লেক্স প্রজেক্টের জন্য অ্যাজাইল আমরা ইউজ করতে পারি, বাট অ্যাকর্ডিং টু পিএম বুক বা এক্সপার্টদের যেটা বলে যে আমরা যদি এখানে হাইব্রিড অ্যাপ্রোচ ইউজ করি তখন হলো গিয়া বেটার টু অ্যাচিভ or complete the project within the time budget এসব। এখন হাইব্রিড অ্যাপ্রোচ বলতে আমরা কি বুঝি? এনি আইডিয়া? কারো কোনো আইডিয়া আছে যে হাইব্রিড অ্যাপ্রোচটা কি? অ্যাজাইল বুঝি, অ্যাজাইলটা কিভাবে যায়, আমার প্রতিটা ইটারেশন আমি শেষ করব, এক একটা ইটারেশন শেষ করব, আমি কাস্টমারকে ডেলিভারি দেব, মানে এক একটা ইটারেশন শেষ করে আমি আমার কাস্টমারকে ডেলিভারি দেবো। এখানে একটা প্রজেক্টে 10টা ইটারেশন আছে, তাহলে প্রতিটা ইটারেশন পরেই কিছু কি ফিচার্স বা ফাংশনালিটি আমার, এটাকে বলে ইনক্রিমেন্ট, অ্যাজাইলের ভাষায় বলে ইনক্রিমেন্ট উইল গো টু দ্য প্রোডাকশন, ঠিক আছে। তাইলে অ্যাজাইল অ্যাপ্রোচে কি প্রতিটা ইটারেশন শেষে শেষে আমার কিছু যাচ্ছে। এখন প্রিডিক্টিভ কি জিনিস? প্রিডিক্টিভ হলো গিয়ে আমার এই যে ট্রেডিশনাল মেথড যেটা আছে, ট্রেডিশনাল মেথডের আরেকটা নাম হলো গিয়া প্রিডিক্টিভ বা ওয়াটারফল। অ্যাজাইলের আরেকটা নাম হলো গিয়ে কি অ্যাডাপটিভ, ঠিক আছে, বা চেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ, ঠিক আছে। মানে অ্যাজাইলের দুইটা নাম নর্মালি দেখবেন আপনার আসবে, একটা হলো গিয়ে অ্যাজাইল আর একটা হলো গিয়া অ্যাডাপটিভ। আর ওয়াটারফল বা প্রেডিক্টিভ। হাইব্রিডটা হলো গিয়ে আমার যখন প্রজেক্টের মধ্যে দুইটা জিনিস একসাথে থাকবে। ওয়াটারফলে যে আমরা সিকোয়েন্স অনুযায়ী যাই, আমি ফাইনাল যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটাকে আমি আমার কাস্টমারকে ডেলিভারি দিব হলো গিয়া এট এ টাইম, একবারে দিব, ঠিক আছে, একবারে আমি আমার কাস্টমারকে ডেলিভারি দিব। বাট অ্যাজাইলে কি করব, আমি ইনক্রিমেন্ট ওয়াইজ আসলে প্রতিটা ইনক্রিমেন্ট ইটারেশন শেষ করব, তারপরে আসলে আমি আমার কাস্টমারকে ডেলিভারি দিচ্ছি। এখন যখন দুইটা জিনিস, মানে একটা পার্শিয়াল কাজ হবে আমার, মনে করেন প্রজেক্টের সাম পার্ট অফ দ্য প্রজেক্ট উইল বি ইন ওয়াটারফল অ্যান্ড সাম পার্ট অফ দ্য প্রজেক্ট উইল বি ইন অ্যাজাইল অ্যাপ্রোচ, তখন সেটাকে বলতেছি আমরা হাইব্রিড অ্যাপ্রোচ।
ঠিক আছে? যখন যদি আমরা কখনো দেখি আমাদের প্রজেক্টটা খুব আনসার্টেন হয়, হ্যাঁ, তখন আসলে বেসিক্যালি আমরা এই হাইব্রিড অ্যাপ্রোচটা ইউজ করতে পারি। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন? ভাই আরেকবার একটু হাইব্রিড অ্যাপ্রোচটা এক্সপ্লেন করবেন? আচ্ছা, হাইব্রিডটা হলো গিয়ে, আমরা তো ওয়াটারফলটা হলো গিয়ে কি, আমি এক একটা স্টেপ বাই স্টেপ যাব, একটা স্টেপ শেষ হবে, আর একটা স্টেপ শেষ শুরু হবে, আবার আর একটা স্টেপ করব, তাই না? ধরেন আপনি প্রজেক্ট প্রথমে কি করলেন, প্রজেক্টের বিজনেস যে রিকোয়ারমেন্টটা আছে রিকোয়ারমেন্টটা কালেকশন করলেন, তারপরে আপনি ডিজাইন করলেন, ডেভেলপ করলেন, টেস্ট করলেন, তারপরে আপনি আপনার ফাইনাল প্রোডাক্টটা বানাইলেন, ফাইনাল প্রোডাক্টটা বানিয়ে আপনি কি করলেন, অপারেশনে ট্রানজিশন করে দিলেন। এই যে স্টেপ বাই স্টেপে যাচ্ছি, এটা হলো গিয়ে আমার কি, ওয়াটারফল বা প্রিডিক্টিভ অ্যাপ্রোচ। আর অ্যাজাইল অ্যাপ্রোচ হলো কি, আপনি এক একটা ইটারেশন শেষ করবেন, এই ইটারেশন শেষ করার পরে কিছু ইনক্রিমেন্ট প্রডিউস হবে, সেটাকে আপনি অপারেশনে দিবেন। হ্যাঁ, এইখানে কি করছি, আমি ফাইনাল প্রোডাক্টটা শুধু দিচ্ছি, এখানে আমি আমার ফাইনাল প্রোডাক্টটা একবারে আমি অপারেশন দিচ্ছি। এখানে হলো গিয়ে আমি এক একটা ইটারেশন শেষ করতেছি, আর আমি আমার প্রোডাক্টের যে ইনক্রিমেন্টটা প্রডিউস হচ্ছে সেটা আমি আমার প্রোডাকশনে দিয়ে দিচ্ছি। এখন হাইব্রিড অ্যাপ্রোচে কি হচ্ছে গিয়া, ধরেন একটা প্রজেক্টের কিছু অংশ আপনি, ফার্স্ট পার্টটা আপনি করলেন হলো গিয়া এই প্রিডিক্টিভ অ্যাপ্রোচে, এবং সেকেন্ড পার্টটা করলেন হলো গিয়ে আপনি অ্যাজাইল অ্যাপ্রোচে। তাইলে হবে গিয়ে এই যে মেথডটা আমি ইউজ করলাম সেটা হলো গিয়া হাইব্রিড অ্যাপ্রোচ। কে ভাই কোশ্চেনটা করছিলেন, আপনার নামটা বলবেন? জি, আমার নাম জাকির হোসেন। ভাই আপনি কি আইটি ইন্ডাস্ট্রি? তাহলে আমি একটা এক্সাম্পল দিয়ে দিব। না না, আমি আইটি না, আমি বেসিক্যালি এনার্জি এফিসিয়েন্সি নিয়ে কাজ করি। আচ্ছা, এনার্জি নিয়ে কাজ করেন। আচ্ছা, ভাই আমি এইচভিএসসি রিলেটেড ইন্ডাস্ট্রিতে কাজ করি। আপনি যদি এইচভিএসসি দিয়ে যদি একটা এক্সাম্পল দিতেন আমার। এইচবিএস এ এই ওইটা রিলেটেড এক্সাম্পল, আসলে আমি ওই ওই ডোমেনের না তো। আমি আপনাকে সিভিল দিয়া নর্মাল আমি একটা জিনিস বুঝাই, হ্যাঁ। আপনাদের অফিসে ইআরপি আছে না? ইআরপি, আপনারা কি ইআরপি ইউজ করেন? ইআরপি আমাদের ইআরপি আছে। না ইআরপি, ইআরপি ইআরপি মানে ইআরপি ইআরপি ইউজ করি সফটওয়্যার, ইআরপি ইউজ যেখানে মনে করেন যে আপনার প্রকুরমেন্ট করা হয়, মানে আপনার স্যালারি দেওয়া হয়, পেরোল থাকে, সব ধরনের অ্যাক্টিভিটিস একটা সফটওয়্যারের মাধ্যমে ম্যানেজ করা হয়, এটাকে বলা ইআরপি, এন্টারপ্রাইজ প্ল্যানিং। আচ্ছা, না যাই হোক, এরকম। হ্যাঁ জিনিস নাই। আচ্ছা, আমি বলি, ধরেন আপনি একটা বিল্ডিং বানাচ্ছেন 20 তলা, এটা তো বুঝতে পারছেন, 20 তলা বিল্ডিং। হ্যাঁ জি, এটা হলো বুঝতে গিয়ে পারছি। আপনার হ্যাঁ ধরেন ধানমন্ডি 2 নম্বর রোডে, ধানমন্ডি 2 নম্বর রোডটা চিনেন তো না? হুম। জি চিনি, জি। আচ্ছা, এখন ধানমন্ডি 2 নম্বর রোডে আপনার কিছু অংশ আপনি চাচ্ছেন যে কমার্শিয়াল দিবেন, ধর মনে করেন 1 থেকে 5 তলা পর্যন্ত আপনার কমার্শিয়াল মার্কেট হবে, ঠিক আছে? বাকি উপরের টুক হবে হলে গিয়ে আমার রেসিডেন্সিয়াল, ঠিক আছে? জি এখন বুঝতে পারছি। এই যে প্রজেক্টটা, এই প্রজেক্টের মানে আপনার প্রথম যে কিছু কাজ আছে, হ্যাঁ, সেই জিনিসগুলো আমাদেরকে ওয়াটারফল, আমরা ওয়াটারফলে করব, ট্রেডিশনালি করব, ঠিক আছে? জি ট্রেডিশনালি করব। যেমন আপনার এটার যে প্ল্যানিং, 20 তলা বিল্ডিং এর প্ল্যানিং তো দুইবার করানো যাবে যাবে না, তাই না? করা যাবে? না না। একবারই করতে হবে আমাকে প্ল্যানিং। তার মানে এইটা কিন্তু ওয়ান টাইমে যাবে গিয়া। এটার যে বেস লাইন, মানে ধরেন আপনার ওই যে ফাউন্ডেশন, বোরিং টোরিং করা, এই জন্য এই জিনিস মনে করেন আমি এখন 5 তলাটা করলাম, 5 তলা বানায়া এরপরে পরের 15 তলাটা করবো, এটা কি করতে পারবো ভাই? এটা তো করতে পারবো না, তাই না? আমাকে এই 20 তলার যে না ফাউন্ডেশনটা আছে সেটা কিন্তু একবারে দিতে হবে, রাইট? হ্যাঁ, ফাউন্ডেশনটা একবারে দিতে হবে। হ্যাঁ, দিতে হবে না? হ্যাঁ এখন মনে করেন আমি এই ফাউন্ডেশন আমি একবারে দিয়ে দিলাম, মানে আমার 1 তলার বেসমেন্ট পর্যন্ত আমি উঠাই ফেললাম। এখন আমি হ্যাঁ বলতেছি যে আমি 1 তলা করে বানাবো, এই এই যে দেখেন আপনার বোরিং থেকে ফাউন্ডেশন পর্যন্ত, হ্যাঁ, এটা যে আমি জি করলাম এটা আমি একবারে দিলাম, এটা মানে হলো গিয়ে এইটুকু আমি দিলাম হলো গিয়ে আমার ট্রেডিশনাল অ্যাপ্রোচে, ঠিক আছে? এই যে আচ্ছা। এইটুকু কাজ, এরপরে যে কাজটা হবে আমি বললাম যে প্রতি 2 তলা করে আমি কাজ শেষ করব, কাস্টমারকে বুঝাই দিব, প্রতি 2 তলা করে কাজ শেষ করব, কাস্টমারকে বুঝাই দিব। বুঝা গেল। এইটা হলো গিয়ে আমার
অ্যাজাইল অ্যাপ্রোচ। আপনাকে আমি আচ্ছা, বুঝাইতে পারছি? জি বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, ওকে, এখন আমরা 3 নম্বর কোশ্চেনটা একটু দেখবো। 3 নম্বর কোশ্চেনটা আসলে কি বলে। 3 নম্বর কোশ্চেনটা বলতেছে, a company is about to start a complex research project. Due to level of uncertainty, the project manager recommended to use hybrid approach. ঠিক আছে? However, the organization only has experience with the predictive project. মানে predictive মানে কি? ওয়াটারফল, তাই না? তারা হলো গিয়ে ওয়াটারফলে কাজ করার তাদের এক্সপেরিয়েন্স আছে। How can the project manager strategize the use of hybrid approach to the organization? এখন অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আসলে আপনাকে মানে কিভাবে আপনি আপনার ম্যানেজমেন্টকে কনভিন্স করবেন যে এই প্রজেক্টের জন্য আসলে আমাদের হাইব্রিড অ্যাপ্রোচটা যদি আমরা ইউজ করবি, মানে করব কিনা, এটা তো ম্যানেজমেন্টের অ্যাপ্রুভাল ছাড়া তো আমি করতে পারবো না, তাই না? কারণ আমি কিভাবে আমার ম্যানেজমেন্টকে কনভিন্স করব, সেটা হলো গিয়া কোশ্চেন। হ্যাঁ, তাহলে বলতেছে ক্রিয়েট এ চেঞ্জ রিকোয়েস্ট টু এক্সিকিউট দ্য প্রজেক্ট ইউজিং hybrid approach. Send a letter to the project management office requesting to use hybrid approach. Present the benefit of hybrid approach to key stakeholder to get their support. Submit a notification to the project team confirming they will be using a hybrid approach on the project. কারো কোনো অবজারভেশন, মানে কোনটা হইতে পারে, একটু আইডিয়া ভাইয়া বলতে পারবেন কেউ? সি ভাইয়া। সেই সাজ্জাদ তো মনে হচ্ছে পরীক্ষা দিলেই পাশ করে ফেলবে। না ভাইয়া, প্রিপারেশন নাই হ্যাঁ, ওটা। হ্যাঁ, সেটাই দেখতেছি না, রাইট। এটাই আমার যখন আসলে একটা নতুন একটা জিনিস আমি অ্যাপ্রোচটা আমি আমার অর্গানাইজেশন নিয়ে আসতে চাচ্ছি, তাই না? এখন তাদের তো আমাকে বুঝাইতে হবে যে ওয়াই উই শুড ইউজ দ্যাট অ্যাপ্রোচ। মানে এই যে হাইব্রিড অ্যাপ্রোচটা আমরা কেন ইউজ করব, কোন ধরনের বেনিফিট আসলে আমার এই অ্যাপ্রোচ দেবে, তাই না? এর থেকে আমরা কি কোন টাইপের বেনিফিট পাবো, সেই জিনিসটা বেসিক্যালি আমাদের এইখানে থেকে আমি যদি আমার ম্যানেজমেন্টকে মানে আমার স্টেক হোল্ডারদেরকে আমি বুঝাইতে পারি, তাইলেই কিন্তু তারা অ্যালাউ করবে আমাকে ওই হাইব্রিড অ্যাপ্রোচটাকে ইউজ করার জন্য। ঠিক আছে? সবাই বুঝতে পারছেন যে আমাদের আসলে কিভাবে আমার যে স্টেক হোল্ডার থাকবে বা হায়ার ম্যানেজমেন্ট থাকবে তাদেরকে আমি অ্যাপ্রোচটা কি করব। শুধুমাত্র প্রজেক্টের জন্য, যে কোনো জিনিসের জন্য আপনি যখন কোনো একটা নতুন জিনিস আপনার অর্গানাইজেশনে বা আমার অর্গানাইজেশনে আমরা আনতে যাব, অবশ্যই আমার অর্গানাইজেশনকে বুঝাইতে হবে হোয়াট আর দ্য বেনিফিট উই আর গোয়িং টু গেট। মানে একটা কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে তাদেরকে দেখাইতে হবে যে কি টাইপের বেনিফিট আমি আসলে এই প্রজেক্ট অ্যাপ্রোচ থেকে বা এই প্রোডাক্ট থেকে পাবো। তাইলেই কিন্তু তারা আমাদের ওই মেথোডোলজি, প্রোডাক্ট, সার্ভিস, হোয়াট এভার ইট ইজ, তারা একসেপ্ট করবে। ঠিক আছে? আচ্ছা ভাইয়া। বুঝাইতে আচ্ছা পারছি ভাইয়া। আপনাদেরকে? ইয়েস হ্যালো। ইয়েস ভাই, বুঝতে পেরেছি। ওকে, কি স্টেক হোল্ডার কারা একটু বলবেন? এখন স্টেক হোল্ডার কারা? কি স্টেক হোল্ডার? স্টেক হ্যাঁ, হোল্ডার ইজ দ্য পিপল আর ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, হ্যালো, জি জি, এটা একটু বলেন। আপনি তো জানতে চাচ্ছেন যে স্টেক হোল্ডার কারা, তাই না? হ্যাঁ, স্টেক হোল্ডার হলো কি আপনার কোনো একটা ইন্ডিভিজুয়াল হইতে পারে, অথবা গ্রুপ অফ পিপল হইতে পারে, অথবা কোনো একটা এন্টিটি হইতে পারে, মানে অন্য একটা অর্গানাইজেশন হইতে পারে, যারা আমার প্রজেক্টের আউটপুট মানে আউটকাম যেটা হচ্ছে রেজাল্ট, সার্ভিস, হ্যাঁ, এটার থেকে পজিটিভলি অথবা নেগেটিভলি ইম্প্যাক্টেড হচ্ছে, তারাই হলো গিয়ে আমার স্টেক হোল্ডার। মানে স্টেক হোল্ডার বলতে কোনো একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তিকে বোঝায়,
অথবা গ্রুপ অফ পিপল মানে অনেকগুলো পিপলকেও বোঝায়, অথবা কোনো একটা ইনস্টিটিউশন মানে আপনি কোনো একটা অফিস, গভর্নমেন্ট, হ্যাঁ, বিভিন্ন সবাই আসলে আপনার যে কাজটা করতেছেন এই কাজটার থেকে যারা পজিটিভ এবং নেগেটিভলি ইম্প্যাক্টেড হবে তারাই হলো গিয়ে স্টেক হোল্ডার। এখন স্টেক হোল্ডার আমার প্রজেক্ট কনটেক্সটে আবার দুই ধরনের হয়, বা আপনার অর্গানাইজেশন কনটেক্সটেও দুই ধরনের, একটা হলো গিয়ে ইন্টারনাল স্টেক হোল্ডার, আর একটা হলো কি আমার এক্সটার্নাল স্টেক হোল্ডার। ইন্টারনাল স্টেক হোল্ডার কারা? যারা আমার প্রজেক্টের মধ্যে আছে, আমার প্রজেক্ট টিম মেম্বার, প্রজেক্ট ম্যানেজার, প্রোগ্রাম ম্যানেজার, হ্যাঁ, এরা হলো কি আমার ইন্টারনাল স্টেক হোল্ডার। এখন এক্সটার্নাল যারা হলো গিয়ে বাইরের, আমার প্রজেক্টের বাইরের, হ্যাঁ, তারা হলো গিয়ে এক্সটার্নাল। এটা হইতে পারে আমার আদার টিম মেম্বার বা আদার ডিপার্টমেন্ট, হ্যাঁ, ইভেন আপনার কোনো রেগুলেটরি থাকলে, আপনার মনে করেন যে গভর্নমেন্টের বিভিন্ন অর্গানাইজেশন, হ্যাঁ, যাদের সাথে আপনার এই প্রজেক্ট নিয়ে কাজ করতে হবে, দে অল আর ইয়োর স্টেক হোল্ডার। ঠিক আছে, বুঝাইতে পারছি? জি, থ্যাংক ইউ। A project team has finished its first iteration out of 6, মানে একটা প্রজেক্টের ওরা চিন্তা করছে যে 6 ইটারেশনে এই প্রজেক্টটা শেষ হয়ে যাবে, বাট ওরা প্রথম ইটারেশন শেষ করলো। দ্য ইটারেশন পারফরমেন্স, ডেলিভারি পারফরমেন্স, ভেলোসিটি ওয়াজ 50%, মানে তার প্রতিটা টিমের যে পারফরমেন্স ক্যাপাসিটি থাকে, হ্যাঁ, সেটাকে বলা হলো গিয়া ভ্যালোসিটি। এই ভ্যালোসিটিটা দেখা যাচ্ছে গিয়ে তার কি হচ্ছে 50%, মানে ধরেন তার 100 ইউজার স্টোরি কমপ্লিট করার কথা ছিল, সেখানে সেটা 100 জায়গায় না করে তারা করছে গিয়া 50টা। তার মানে কি তার পার্সেন্টেজ, তার যে ভ্যালোসিটি সেটা রিডিউস হয়ে 50-তে চলে আসছে। ডিউরিং দ্য ইটারেশন রেট্রোস্পেক্টিভ, ওই যে আমি যেটা বললাম যে আপনার যখনই আমরা অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজমেন্ট করব, সেখানে এরকম 4টা ইভেন্ট থাকে। এই একটা ইভেন্টের নাম হলো গিয়ে রেট্রোস্পেক্টিভ, দিস ইজ দ্য লাস্ট ইভেন্ট। ঠিক আছে, ওইখানে টিম রিয়ালাইজ দ্যাট দ্য কমপ্লেক্সিটি অফ দ্য ওয়ার্ক ওয়াজ আন্ডার এস্টিমেটেড, মানে এই যে যে কাজটা যারা করবে সেটা তারা আসলে আন্ডার এস্টিমেট করছে। হ্যাঁ, তাইলে এই যে অবস্থা, এই অবস্থায় অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আপনি কি করবেন? হুম, এখন আপনার কাজ কি হবে? ভাইয়া সি। Ask to replace some team members with more experience. Ask the technical manager to help the team with the issue. Meet with the team to review internal action to resolve the situation. Then update the issue log and escalate to the project sponsor. এই যে escalate কথা আছে না, এটা প্রথমে বাদ, এটা হবে না। ঠিক আছে, প্রথমে জিনিসটা যে কোনো ইস্যু হোক, আমি প্রজেক্ট ম্যানেজার, আমার কাজ হলো প্রথমে গিয়ে আমার টিমের সাথে বসা, তাদেরকে তাদের প্রবলেমটা বোঝা, কোনো প্রবলেম থাকলে সেই প্রবলেমের রুট কজটা ফাইন্ড আউট করা এবং একটা সলিউশন দেওয়া। মাই রোল ইজ এ সার্ভেন্ট লিডার, আই হ্যাভ টু সার্ভ মাই টিম টু ইনেবল দ্য টিম, তাই না? আমার টিমের জন্য যা যা দরকার সেই জিনিসগুলো আমাকে ইনশিওর করতে হবে, দ্যাট ইজ মাই জব, তাই না? প্রজেক্ট ম্যানেজার হিসেবে আসলে আমার জব হলো গিয়ে আমার টিমকে সার্ভ করা, যে টিম আমার জন্য কাজ করতে। তার মানে এইখানে যে অপশনটা হলো গিয়ে দেখেন, এই সি অপশনটাই হলো গিয়ে আমার রাইট। আমাকে কি করতে হবে? আমার টিমের সাথে বসতে হবে, বসে রিভিউ করতে হবে, হ্যাঁ, যে কিভাবে আমরা এই যে কোন কোন ধরনের কাজ করে বা কোন টাইপস অফ অ্যাকশন ইফ উই টুক টু রিজলভ দ্য সিচুয়েশন। এই যে সিচুয়েশনটা হচ্ছে, এই সিচুয়েশনটাকে ওভারকাম করার জন্য আসলে আমাদেরকে কোন ধরনের, হ্যাঁ, অ্যাক্টিভিটিস গুলা পারফর্ম করতে হবে। এখানে কারো কোনো কোশ্চেন না থাকলে আই উইল গো টু দ্য নেক্সট ওয়ান। ক্লিয়ার ভাই, আন্ডারস্ট্যান্ড। ওকে, দেন 5 নম্বর কোশ্চেন, a project manager is assigned to a new project. একটা নতুন প্রজেক্টে একজন প্রজেক্ট ম্যানেজার দেওয়া হয়েছে। The project is for a new product
that the company want to launch as soon as possible to test the market readiness. The project is part of large business transformation, and the objective is to open delivery channel for the new product. Which delivery approach should the project manager recommended? হ্যাঁ, এখন যদি এই রকম হয়, দেখেন সিচুয়েশনটা বলছে, তাহলে আমাদের কোন ধরনের অ্যাপ্রোচে যাইতে হবে। ঠিক আছে, খুব তাড়াতাড়ি আপনি করবেন, আপনি খুব তাড়াতাড়ি যেতে চাইতেছেন, লাঞ্চ তারপর অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে দেখা যাচ্ছে মার্কেট রেডি কিনা, বা আপনি মনে করেন যে আপনার কম্পিটিটর চলে আসতে পারে, এরকম অবস্থা যদি দেখেন, সবসময় আপনি চিন্তা করবেন যে উই হ্যাভ টু ইউজ দ্য অ্যাজাইল অ্যাপ্রোচ। ঠিক আছে, অ্যাজাইল অ্যাপ্রোচের আরেকটা নাম কি? অ্যাডাপটিভ অ্যাপ্রোচ। তাইলে হলো গিয়ে দেখেন, এই অ্যাডাপটিভ আর এই অ্যাডাপটিভ, এই দুইটা অ্যাডাপটিভের মধ্যে যে কোনো একটা হবে। ঠিক আছে, প্রিডিক্টিভ তো হবে না। হ্যাঁ, এখন অ্যাডাপটিভ যে অ্যাপ্রোচ, মানে অ্যাজাইল অ্যাপ্রোচে আসলে যে ইউজারের যে রিকোয়ারমেন্ট গুলা কালেক্ট করা হয়, সেটা হলো গিয়ে আপনার এই ইউজার স্টোরির মাধ্যমে, ইউজার স্টোরির মাধ্যমে। তাইলে আমরা এই যে প্রজেক্টের জন্য, এই প্রজেক্টটার জন্য আসলে বেসিক্যালি করতে হবে, অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আমাকে সাজেস্ট করতে হবে আমার অর্গানাইজেশনকে টু ইউজ দ্য অ্যাডাপটিভ অ্যাপ্রোচ উইথ ক্লিয়ারলি ডিফাইন্ড ইউজার স্টোরি। মানে আমার যে রিকোয়ারমেন্ট গুলা, কাস্টমারের যে রিকোয়ারমেন্ট গুলা, সেই রিকোয়ারমেন্ট গুলাকেই বলা হয় হলো গিয়া ইউজার স্টোরিজ ইন অ্যাজাইল। ঠিক আছে, অ্যাজাইলে রিকোয়ারমেন্ট গুলাকে বলা হয় হলো গিয়া ইউজার স্টোরি, যেটার উপরে বেস করে আসলে আমার ডেভেলপার্স বা আমার যে টিম মেম্বার গুলো আছে কাজ করবো, এটাকে ভেঙে অ্যাক্টিভিটিতে নিয়ে আসে। ঠিক আছে, আর লার্জ এপিক হলো গিয়ে আপনার খুব বড় যখন থাকে, সেটাকে বলা হয় এপিক। আর হলো গিয়ে আপনার ইউজার স্টোরিটা যদি আমার ক্লিয়ারলি ডিফাইন্ড থাকে, মানে আমি আসলে কি করতে চাচ্ছে বা কাস্টমার আমার কাছে কি চাচ্ছে, সেটা যদি আপনার ক্লিয়ারলি ডিফাইন্ড থাকে, তাইলে কিন্তু আমার যে টিম মেম্বার আছে তারা কাজ করতে পারবে। তো এইখানে রাইট অপশন হলো গিয়ে আমার বি। কারো কোনো কোশ্চেন? ভাই আমি সিটা নিয়ে একটু কনফিউজড, ওয়াই নট সি? আচ্ছা, ওয়াই নট সি? এইখানে এই যখন অ্যাজাইলে সবচেয়ে উপরে যে এটা থাকে, আমরা ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে দেখছি না, সবচেয়ে উপরে কি থাকে আমার? ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারের। হ্যাঁ, ওইখানে প্রথমে যেটা দেখা লাস্টে থাকে আমার কি? ওয়ার্ক প্যাকেজ। ওয়ার্ক প্যাকেজটা আমি ভেঙে ভেঙে তারপরে হলো গিয়ে আমি অ্যাক্টিভিটিস গুলা বানাই বা টাস্ক গুলাকে ক্রিয়েট করি। ঠিক আছে, এইখানেও ঠিক অ্যাজাইলে এই এপিক মানে হলো গিয়ে, এপিকটা হলো গিয়ে একবার মনে বললো যে আপনাকে বললেন যে একটা ইআরপি সিস্টেমের আপনার ধরেন ইনভেন্টরি ম্যানেজমেন্ট, একটা ইআরপি সিস্টেমের ইনভেন্টরি ম্যানেজমেন্ট হলো গিয়ে আপনার এপিক। এখন এই ইপিকটাকে যখন আপনি ইনভেন্টরি ম্যানেজমেন্টটাকে আপনি যখন ভাঙবেন, তখন কিন্তু এটার মধ্যে আরো অনেকগুলা ফিচার পাবেন। যেমন কি, আপনি চাচ্ছেন কোনো একটা প্রোডাক্টকে অ্যাড করা, নতুন একটা প্রোডাক্ট আসলে সেই প্রোডাক্টকে অ্যাড করবেন, সেইটা হলো গিয়ে আপনার একটা ফিচার। বা ওই প্রোডাক্টকে আপনি ডিলিট করবেন, ওই প্রোডাক্টকে আপনি এডিট করবেন, এগুলা কিন্তু আমার ফিচার। বুঝাইতে পারছি সাজ্জাদ? জি ভাইয়া। তার মানে এপিক এর মধ্যে আসছে আমার ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম, তারপর ওর মধ্যে আমার যে ফিচার গুলো আসতেছে সেটা হলো গিয়ে আমার একটা হলো প্রোডাক্ট অ্যাড করা, প্রোডাক্ট এডিট করা, প্রোডাক্ট ডিলিট করা। ঠিক আছে, তারপরে প্রোডাক্ট রিসিভ করা, মানে কাস্টমার আপনাকে প্রোডাক্টটা দিল, সেই প্রোডাক্টটা আপনি রিসিভ করছেন, এটা হলো গিয়ে আমার কি? ফিচার। মানে আমি ইপিককে ভেঙে কি বানাচ্ছি? ফিচার। এখন এই ফিচারটাকে ভেঙে আসলে বেসিক্যালি ফিচারটাকে যখন আমি ডেসক্রাইব করব অ্যাজ এ কাস্টমার কি আসলে কি চাচ্ছে, তার মানে আপনি যখন বলবেন যে একটা কোন একটা প্রোডাক্ট অ্যাড করতে চাই, তার মানে হলো কি আপনি লিখবেন অ্যাজ এ ইউজার আই উড লাইক টু অ্যাড এ নিউ প্রোডাক্ট ইন সো দ্য দ্যাট ইনভেন্টরি। এইটা হলো কি আমার ইউজার স্টোরি। বুঝাইতে পারছি? জি এটা ভাইয়া। হলো কি আপনি ফিচারটাকে যখন আপনি ন্যারেটিভলি লিখবেন, কাস্টমার আসলে কি চাচ্ছে সেটাকেই বলা হয় হলো গিয়া ইউজার
স্টোরি। এই ইউজার স্টোরিটাকে আবার কি করবে, এইটা হলো কি আমার যে ডেভেলপার থাকবে বা আমার ডেভেলপমেন্ট টিম থাকবে, তারা এটাকে ভাঙবে। মানে এই ইউজার স্টোরিটা করার জন্য আসলে, মানে ডেভেলপ করার জন্য কি কি অ্যাক্টিভিটিস পারফর্ম করতে হবে, সেটা হলো গিয়ে এখানে কাজ হবে। ঠিক আছে, ক্লিয়ার? 5 নম্বর কোশ্চেন। জি ভাইয়া, ভাইয়া আমার এইখানে একটা প্রবলেম হয়েছিল, যেটা সেটা হচ্ছে এইটা তো হচ্ছে একটা ফাইনাল প্রোডাক্ট নিয়ে আমি মার্কেটে যাচ্ছি, বাট আমার হচ্ছে মানে কোয়েশ্চেনটা বুঝতে সমস্যা ছিল যে আমি হচ্ছে ওই আপনার কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট টাইপটা, মানে ফুললি রেডি প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করতেছি না, এই টাইপের একটা কনসেপ্ট ছিল। এই জন্য হচ্ছে লুজলি ডিফাইন্ড এপিক্স এর কথাটা আমি ভাবছিলাম ভাইয়া। না, ঠিক আছে। বলতেছি কি, কোম্পানি ওয়ান্ট টু লঞ্চ অ্যাজ সুন অ্যাজ পসিবল টু টেস্ট দ্য মার্কেট, মানে কোম্পানি চাচ্ছে খুব তাড়াতাড়ি প্রোডাক্টটাকে মার্কেটে লঞ্চ করতে। জি হ্যাঁ, ভাইয়া। জি এখন এটা যদি আপনি করতে যান, তাহলে আসলে কি হবে, আমাকে এখানে আসলে আমার ইউজার স্টোরি গুলা কিন্তু রেডি থাকতে হবে, আসলে আমি প্রোডাক্টের মধ্যে কি কি চাচ্ছি। জি রাইট? ভাইয়া। জি। ওকে, আর কারো কোনো কোশ্চেন? আপনারা তো কথা বলতেছেন না ভাই, আমার কথা কি শুনতে ভালো লাগতেছে কি ভালো লাগতেছে না, তাও তো আমি বুঝতেছি না। না ভাই, শুনতে ভালো লাগতেছে, খুব মনোযোগ সহকারে শুনতেছি। হ্যাঁ, না কথা তো আপনি শুনতেছি একজন মনোযোগ বললেন, আর সহকারে। এখানে দেখতেছি 20 জন লোক আছে, এর মধ্যে তো হ্যাঁ। অনেকে আমি চিনিও না, তারাও তো বলতে ভাইয়া হবে, নাহলে তো আমি ভাইয়া আমি আমি ডিমোটিভেটেড হয়ে যাব। আমি আমি যাদেরকে আমি চিনি, ঠিক আছে, বলেন বলেন, শুনতেছি। ভাইয়া আমি বাইরে আছি, তারপর আমি জয়েন করছি, কথা এই জন্য বলতেছি না ভাইয়া, বাট না সব কথা শুনতেছি। না, আপনি তো আমাকে চিনেন বা জানেন, ঠিক আচ্ছা আছে। আচ্ছা। আমার কথা হলো অনেকেই আমাকে চিনে না এখানে, যেমন বলেন, আমি বলি এই যে আশরাফ হুসাইন, একজনের নাম বললাম, এই ভাইয়ের সাথে মনে হয় আমার কোনোদিন পরিচয় হয় নাই বা দেখি না, সে জয়েন করছে, মানে আহ, মানে উনি কি আহ, মানে এখানে জয়েন করে ওনার এক্সপেরিয়েন্সটা কি, আমার কথা শুনতে কি তার ভাল লাগছে কিনা। মানে আপনারা যেমন, আমি বলি সাজ্জাদকে আমি চিনি, রিপেলকে চিনি, আহ, আমিনুল, আরো কয়েকজন আছে আমার এখানে, আমার সাথে কাছ থেকে পিএমপি ট্রেনিং করা, যে হেমন্ত, তাকে চিনি। হ্যাঁ, আমিনুল ভাই মনে হয় আমার এখান থেকে করা, যেমন এই যে ইশতিয়াক আরেফিন ভাই, আপনাকে তো মনে হয় আমি চিনি না, বা আপনি আমাকে চিনেন পার্সোনালি, বা কখনো কথা হয়েছে? এনিওয়ে, পার্টিসিপেশন থাকলে আসলে ভাল লাগে, হ্যাঁ, ই করতে, বোথ সাইড থেকে ইন্টারেক্টিভ না হলে আসলে কোনো সেশন মানে অতটা ফুলফিল হয় না। আসলে আমাদের অনলাইন সেশন গুলার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো গিয়া, আমরা ইন্টারাকশন করি না। এটা শুধুমাত্র আপনার বেলায় না, যখন আমিও আপনার জায়গায় যাই, আমিও ইন্টারাকশন করি না। ভাইয়া হয় কি, অনেক সময় ইন্টারাকশন করার মতো সিচুয়েশন থাকে না, হ্যাঁ আমরা বিভিন্ন জায়গায় থাকি, অনেকে হ্যাঁ রাস্তাতে চল করতে গিয়ে হ্যাঁ যে আমরা অ্যাটেন্ড করি, বিভিন্ন হ্যাঁ, সিচুয়েশন থেকে আমরা এই সেশন গুলোতে অ্যাটেন্ড করি, হয়তো বা সবসময় কথা বলার সিচুয়েশন থাকে না। জি জি এই জি। জন্য তবে আমি, আমরা আমাদের ভালো লাগতেছে, সে কারণে আমরা এখনো আছি। আমরা প্রথম থ্যাংক ইউ, থেকে যারা আমরা সেই 20 জনই আছি, যদি ভালো না লাগতো দেখতেন যে কমে যাচ্ছে সংখ্যা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 6 নম্বর কোশ্চেনটা আমরা দেখি। এটা হলো গিয়ে, এ প্রজেক্ট টিম মেম্বার জাস্ট ইনফর্ম দ্য প্রজেক্ট ম্যানেজার দ্যাট the license of the software that the team uses to perform calculation has just expired. As a result, the team cannot continue the project task. What the project manager should do? এখানে কি আমি বলছি, যেহেতু আপনার প্রজেক্ট, আপনার কাজ কি অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার, আপনি হলো গিয়া সার্ভেন্ট লিডার, তাই না? আমি হলো গিয়ে কি, সার্ভেন্ট লিডার। আমার মেইন কাজ কি, আমার টিমকে ইনেবল করা। এখানে দেখেন আমার টিম কিন্তু কাজ করতে পারতেছে না, বিকজ অফ ওই যে সফটওয়্যার তারা ইউজ করে, ওই সফটওয়্যার লাইসেন্সটা এক্সপায়ার হয়ে গেছে। তাহলে আমার মেইন কাজ কি? আমার মেইন কাজ হলো গিয়ে এই যে আমার টিম, এই টিম মেম্বারকে ইনেবল করা, তাদের লাইসেন্স কত তাড়াতাড়ি পাইতে পারে। এখন আপনারা বলেন, আমি কিন্তু পুরা হিংস দিয়ে দিচ্ছি যে এইখান থেকে আসলে হুইচ ওয়ান উইল বি দা রাইট অ্যান্সার। অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আমি আসলে কি করব, ফার্স্ট কি কাজটা করব? এ
এ। এনিওয়ান অপশন এ। এলস? এ। এ। তাহলে আমরা বুঝে গেছি, তাহলে আমরা মানে আমাদের প্রজেক্ট ম্যানেজারের আমাদের কাজ কি? আমার কাজ হলো কি আমার টিমকে ইনেবল করতে হবে। তাইলে কি তাদের লাইসেন্সটা কত তাড়াতাড়ি আমি দিতে পারি? তাইলে আমার কি করতে হবে? দৌড় দিয়ে আমার আইটি টিমের কাছে যাইতে হবে টু ইভ্যালুয়েট হাউ ফাস্ট দ্য সফটওয়্যার লাইসেন্স ক্যান গেট, তাই না? কত তাড়াতাড়ি আমরা পাইতে পারি। যেমন আমার কাজ, আমি যদি বলি আমার আমার যে জব রোল, হ্যাঁ, আমার জব রোলটা এরকমই। আমার ডেভেলপার আছে ধরেন টিমে প্রায় 30 জন ডেভেলপার। হ্যাঁ, এখন তাদের হলো গিয়ে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক অ্যাক্সেস লাগে, ডিবি অ্যাক্সেস লাগে, এটা লাগে সেটা লাগে, এইগুলা ইনশিওর করার দায়িত্ব কিন্তু আমার। তাদেরকে ইনেবল করার দায়িত্বটা হলো গিয়ে আমার। আমি যদি তাদেরকে নেটওয়ার্ক অ্যাক্সেস না দিতে পারি, তাদেরকে আমি ডিবি অ্যাক্সেস না দিতে পারি, তারা কিন্তু কাজ করতে পারে না। তার মানে আমাকে ওই পার্টিকুলার ধরেন নেটওয়ার্কের জন্য নেটওয়ার্ক টিমের সাথে কমিউনিকেশন করতে হয়, ডেটাবেজের জন্য ডেটাবেজ টিমের জন্য কমিউনিকেশন করতে হয়। মানে আমি এখানে কি করতেছি? আমি আমার টিমকে ইনেবল করতেছি, রাইট? এখন আসি নাম্বার সেভেন্থ, হ্যাঁ, কোশ্চেন। A project is on its fourth iteration out of 6. During the iteration planning, a team member informed the project manager that their computer is not working. What should the project manager do next? এটা কিন্তু আগের কোশ্চেনটার মতোই, আমাকে একটু কেউ যদি বলতেন এটা কি হইতে পারে অ্যান্সার। ভাইয়া সি। সি। এনিওয়ান এলস? ভাই এ নাম্বার। এটা হচ্ছে বি নাম্বার। বি। আচ্ছা, আমার মানে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার মাই রোল ইজ ফ্যাসিলিটেট করা, কাউকে আমি সাজেস্ট করব না। হয়তো আমরা বলি এই যে এই জিনিসটা করি, এর প্র্যাকটিক্যালি কিন্তু আমরা এই কাজটা করি। আমি আমার টিম মেম্বারে বলে দিই, এ ভাই অনেক করছি, আপনি এখন ওই আইটি নেটওয়ার্কের সাথে কথা বলেন, ঠিক আছে? এটা করি। বা ডিবির সাথে কথা বল, ও তখন বলে ভাই আপনি না বললে হবে না, আপনি না বললে দিবে না। তো এটা হলো গিয়ে কাজ হলো গিয়া আমার এই সি, এটা হলো গিয়া রাইট, আমাকে ইনশিওর করতে হবে, ঠিক আছে? আমি ফ্যাসিলিটেট করব যাতে আমার ওই টিম মেম্বার আমার মানে ওর যেই ইস্যুটা আছে ওই ইস্যুটা রিজলভ হয়, ঠিক আছে? এটা হলো গিয়ে মেইন। যেমন আমি ধরেন গত এই শুক্রবারে মানে একটা একটা শুক্রবারে আমাদের সেশনটা হওয়ার কথা ছিল না? এটা গত শুক্রবার, আগের শুক্রবার আমি কিন্তু আমার ল্যাপটপটা হারাই ফেলছি, ঠিক আছে, ওই দিন। তো আমি এসে মনে করেন যে সাথে সাথে আমার যে লাইন ম্যানেজার, আমার লাইন ম্যানেজারকে আমি জানাই দিচ্ছি যে আমার ল্যাপটপ হারাই গেছে। উনি তখন ইনিশিয়েটিভস গুলা নিচ্ছে যে উনি আহ, আপনার সেফটি সিকিউরিটিকে ইনশিওর করছে, আমাদের আইটি ল্যাব আছে ওদেরকে ইনশিওর করছে, নতুন একটা ল্যাপটপ যাতে আমি পাই সেটার জন্য সে মানে আপনার ওই রিকুইজিশন রাইজ করে দিচ্ছে। পরের দিন আমি কিন্তু ল্যাপটপটা পেয়ে গেছি, ঠিক আছে? আমাকে উনি জাস্ট বলছে যে আমি সবকিছু করে দিয়েছি, ইউ শুড গো টু দ্য আইটি ল্যাব অ্যান্ড কালেক্ট দ্য ল্যাপটপ, ঠিক আছে? এইটা আসলে আমাদের করতে হবে। তার মানে যখনই আমি দেখবো আমার যে প্রজেক্ট টিম মেম্বার আছে তাদের কোনো একটা ইস্যু হচ্ছে, দে আর ফেসিং এনি চ্যালেঞ্জ, ওইটাকে ফ্যাসিলিটেট করতে হবে। ওকে, 8 নম্বর, মানে অলরেডি 1 আওয়ার গেছি, একটু আগাই আগে যাচ্ছে। বলেন কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে আমি এটা আমার শুরু কি করি। ইটারেশন এবং ইনক্রিমেন্টাল এই দুইটা জিনিস যদি একটু বলতেন আমাকে। আমি বুঝি নাই আপনার কোশ্চেনটা, একটু ইটারেশন ইটারেশন। এবং আরেকটা হচ্ছে ইনক্রিমেন্টাল, এই দুইটা জিনিস একটু যদি একটু ব্যাখ্যা করতেন। ইটারেশন আর আরেকটা হলো কি ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্টাল, হ্যাঁ। Yes. আচ্ছা, ইটারেশনটা হলো গিয়ে আপনার অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজমেন্টের আসলে যে একটা ডিউরেশন ধরা হয় এক একটা। হ্যাঁ, ধরেন আপনি বললেন যে আমার প্রজেক্টের লেন্থ হলো গিয়ে 6 মাস। হ্যাঁ,
তার মানে এই যে 6 মাস ধরলেন, এই 6 মাসটাকেই এক একটা ইটারেশন বলা হবে। আপনি প্রজেক্ট বললেন যে 6 মাসে আপনি এটা করে দিবেন, তার মানে হলো গিয়ে এটা হলো গিয়ে এই একটা ইটারেশন। তা বললেন যে না 6 মাস না, আমার এই প্রজেক্টটা 1 বছরের প্রজেক্ট। হ্যাঁ, এই যে 6 মাস আর এই পরের 6 মাস, এরপরে আপনি আপনার ফাইনাল প্রোডাক্টটা পাবেন। ঠিক আছে, এইটাই হলো গিয়ে ইটারেশন ইজ এ টাইম ফ্রেম বেসিক্যালি। উইদিন দ্যাট টাইম ফ্রেম আসলে বেসিক্যালি আমার টিম উইল ওয়ার্ক অ্যান্ড দে প্রডিউস এ ডেলিভারেবলস। এটা হলো কি একটা টাইম ফ্রেম। নর্মালি ইন অ্যাজাইল প্রজেক্ট এই ইটারেশন লেন্থ 1 মাসের চাইতে বেশি হয় না। ঠিক আছে, এই 1 মাসে যে জিনিসটা প্রডিউস করবে আমার টিম, সেটাকেই বলা হলো গিয়া ইনক্রিমেন্ট। বা এখন যদি আপনি স্ক্রামের কথায় বলেন, হ্যাঁ, এই যে ইটারেশনটা হলো গিয়ে, এই টার্মিনোলজিটা হলো গিয়ে এক্সট্রিম প্রোগ্রামিং এর। এক্সট্রিম প্রোগ্রামিং নামে আরেকটা মেথোডোলজি আছে, ফ্রেমওয়ার্ক আছে, সেই ফ্রেমওয়ার্কের টার্মিনোলজি হলো গিয়া ইটারেশন। আপনি যখন স্ক্রাম ইউজ করবেন সেটাকে বলা হয় স্প্রিন্ট। জিনিস সেম, নাম ভিন্ন, ফ্রেমওয়ার্ক ওয়াইজ। ঠিক আছে, একটা টাইম ফ্রেম, উইদিন দ্যাট টাইম ফ্রেম দ্য টিম ইজ গোয়িং টু প্রডিউস ওয়ান ডেলিভারেবলস, বা ওই যে ডেলিভারেবলসটা প্রডিউস করবে সেটাকেই বলা হলো গিয়া ইনক্রিমেন্ট। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? জি, থ্যাংক ইউ। ওকে, সো এখানে কি বলতেছে দেখেন, a project is starting in 6th iteration out of 7. During the daily meeting, a team member explained that a key function will take longer to complete than originally anticipated. What should the project manager do? এই সময় আসলে প্রজেক্ট ম্যানেজার কি করবে? আপডেট দ্য ইস্যু লগ অ্যান্ড এসকেলেট দ্য প্রবলেম টু দ্য প্রজেক্ট স্পন্সর, রিভিউ দ্য অপশন অ্যান্ড পসিবল সলিউশন উইথ দ্য প্রজেক্ট টিম, আস্ক দ্য প্রজেক্ট extension to deliver the committed scope, ask for help to increase the team capacity to delivery on time. এখান থেকে আমাদের কোনটা হইতে পারে অ্যান্সার বলেন তো? বি। অপশন বি, মেবি। হ্যাঁ, মেবি না, দিস ইজ দ্য অপশন। প্রথমে কি করতে হবে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার, মানে এখানে কি হোয়াট শুড দ্য প্রজেক্ট ম্যানেজার ডু, আমাদের প্রজেক্ট ম্যানেজার কি করতে হবে? আমাকে কি করতে হবে? এই অপশন গুলা নিয়ে আমার বসতে হবে, টিমের সাথে রিভিউ করতে হবে, এবং পসিবল অল্টারনেটিভ কি কি সলিউশন হইতে পারে সেটার থেকে দেখতে হবে। ঠিক আছে, সবাই কি মানে এগ্রি করছেন বি নিয়ে? জি আমার ভাই, agree। আমার একটা জি, কনফিউশন ছিল ডি বলেন। এর সাথে। জি এর সাথে হ্যাঁ, ask to increase the team capacity। আমি বলি আপনাকে, যখন আপনি অ্যাজাইল প্রজেক্ট করবেন, হ্যাঁ, টিমের মানে আপনার টিম ক্যাপাসিটি হঠাৎ করে বাড়ানো হয় না। কোনো আপনার ইটারেশনের মাঝখানে আপনাকে টিমের ক্যাপাসিটি বাড়ানো হবে না, নতুন মেম্বার দিবে না। যদি কেউই না চলে যায়, ধরেন আপনার 5 জন মেম্বার আছে, ঠিক আছে, 5 জনের মধ্যে একজন হঠাৎ করে চলে গেল, তখন আপনি চাইতে পারেন আপনার ম্যানেজমেন্টের কাছে যে ভাই আমি তো কমিট করছি যে আমি মনে করেন যে 50 ইউজার স্টোরি পয়েন্ট আপনি কমপ্লিট করবেন। তখন সেখান থেকে যদি একজন মানুষ চলে যায় বা সিক হয়ে যায়, তাহলে আমি তো কমপ্লিট করতে পারবো না, তাই না? তাইলে আমি কি করতে পারি? তখন আমি এডিশনাল রিসার্চ মানে রিসোর্স চাইতে পারি, এছাড়া আমি চাইতে পারবো না। আর ঠিক প্র্যাকটিক্যালি আছে। আমাদের যখন আমাদের বিল্ডিং প্রজেক্টে কাজ করি আমরা, তখন দেখা গেল হুম হুম যে আহ, বিভিন্ন রকম অবস্ট্রাকলের কারণে আমাদের প্রজেক্ট ডিলে হয়। আর যখন এরকম হুম হয় যে প্রজেক্টের লাস্ট পর্যায়ে চলে আসে, তখন ডিউ টাইমে কাজ হুম শেষ হুম করার জন্য হয় আমাদের প্রজেক্ট মেম্বার বাড়াইতে হয়, আর না হলে ওভার টাইমে কাজ করতে হয়। তো হুম প্র্যাকটিক্যালি দেখা গেল যে আমাদের হুম হুম ম্যানেজমেন্টের কাছে এই যে এক্সট্রা টাইম কাজ করার জন্য, অথবা আমাদের টিম মেম্বার বা ম্যান ইনফোর্স করার জন্য রিকোয়েস্ট করতে হয়। তাই এই জন্য আমার মনে হচ্ছে যে বি এবং ডি এর কারণে আমার একটা কনফিউশন তৈরি হচ্ছে। না ঠিক আছে, আপনি আপনার কথা একেবারে রাইট। আমি যেই জন্য আমাদের আসলে আজকের সেশনটার
পিছনের কারণটা হলো গিয়ে এই অ্যাজাইলের কনফিউশন গুলাকে দূর করা। অ্যাজাইল নিয়ে আমরা অনেক দেখেন আপনাদের যে ট্রেডিশনাল মানে বিল্ডিং বা কনস্ট্রাকশন সাইডে কিন্তু আমরা ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউজ করি, রাইট? ওইখানে আপনি যে জিনিস ফাস্ট ট্র্যাকিং ক্র্যাশিং ইউজ করা হয়। হ্যাঁ হ্যাঁ আমি ফাস্ট ট্র্যাকিং ক্র্যাশিং করতেছি কি, আমি এডিশনাল রিসোর্স এখানে অ্যাড করতেছি, তাই না? হ্যাঁ হ্যাঁ আমি মানে আমাদের মির্জা ভাই সামহাও ডিসকানেক্টেড হয়ে গেছে, একটু ওয়েট করতে হবে। আই হোপ খুব তাড়াতাড়ি জয়েন করে ফেলবেন ইনশাআল্লাহ। সরি সরি ভাই, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আওয়াজ ডিসকানেক্টেড। আমার কথা শোনা যাচ্ছে? জি হ্যাঁ এখন আমরা শোনা শুনতে যাচ্ছে। শোনা যাচ্ছে না? আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম আসলে বেসিক্যালি। পরে দেখলাম যে আমি তো বলতেছি কথা, তো হঠাৎ করে দেখি যে কারো কোনোই নাই। তো চিন্তা করলাম যে মনে হয় আমি ডিসকানেক্ট। তারপরে দেখলাম যে রিয়েলি আমি ডিসকানেক্টেড। এনিওয়ে, একটা মানে ছন্দ ছিল, ছন্দটা হয়ে গেল, পতন হয়ে গেল, ছন্দ পতন হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এনিওয়ে ওয়েলকাম ব্যাক অ্যাগেন। আমরা 8-এ ছিলাম না? জি। Okay. তাহলে এটা আমরা বুঝছি যে আমাদের কি কি করতে হবে। আমাদের যে অপশনটা আছে, হ্যাঁ, অপশনটাকে নিয়ে এবং পসিবল সলিউশন নিয়ে আমার টিমের সাথে বসে আমাদেরকে রিভিউ করতে হবে, রাইট? ওকে। আচ্ছা, in a daily stand up meeting is another event in agile বা স্ক্রামের একটা ইভেন্ট বা আপনার এক্সপির একটা ইভেন্ট। হ্যাঁ, আমার কাছে তো মনে হয় আপনারা সবাই কি প্রজেক্ট ম্যানেজমেন্ট ট্রেনিং করছেন, যারা এই যে 16 জন বা 17 জন জয়েন করছেন আমাদের এখানে আজকের সেশনে। জি আমি তো করি নাই। আমি আপনি করেছি। করেন? জি না হ্যাঁ করা হয়নি, মানে অল্প কয়েকটা বিষয়টা কি ক্লাস কমপ্লিট হ্যাঁ করছি। হ্যাঁ, মানে ট্রেনিং করছি ভাই, না করলে সবগুলাই আসলে করছিলাম। বেসিক্যালি আপনাদের এই টার্মিনোলজিস গুলো আসলে জানা হবে না, ঠিক আছে? এই টার্মিনোলজিস গুলো ট্রেনিং করেন বা না করেন, আমি যেটা বলবো আপনারা একটু গো থ্রু করবেন, বই গাইড বা নিয়ে গো থ্রু করলেই দেখেন এই যে ডেইলি স্ট্যান্ড আপ মিটিং, এটা আপনার কাছে নতুন মনে হচ্ছে না বলেন? এই এই জিনিসটা কি কখনো শুনছেন আপনি, আপনারা? আসলে
টার্ম শোনা হয়নি, তবে বুঝতে পারতেছি, কারণ আমরা এটার সাথে প্রজেক্টে যখন আমরা কাজ করতেছি তখন আমাদের এরকম ডেইলি স্ট্যান্ড আপ মিটিং যেগুলো সেগুলো হয়। করতে হচ্ছে, আচ্ছা, গুড গুড। উইকলি হ্যাঁ, মিটিং আপনি করতে হয়তো হয়। ই করতে পারছেন। আপনি এই টার্মটা বুঝতেছেন, হ্যাঁ, স্প্রিন্ট ব্যাকলগ। স্প্রিন্ট ব্যাকলগ না, এটা বুঝতেছি না। হ্যাঁ, মানে এই জন্য বলতেছি এখানে কিছু মানে মানে এ- হ্যাঁ, এই টার্ম আছে রিলেটেড অ্যাজাইল যেগুলো, রিলেটেড টার্মিনোলজিস ইউজ হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ এই টার্ম গুলো আমার কাছে নতুন। ব্যাকলগ আসলে কি বেসিক্যালি? হ্যাঁ, এটা স্প্রিন্ট ব্যাকলগ, ইটারেশন ব্যাকলগ, থিং ইজ সেম। ওই যে আমি কত সময় আগে বললাম না, কোন এক ভাইকে বুঝাইতে গিয়ে, ইটারেশন ইটারেশন আর জি। স্প্রিন্ট কিন্তু দুইটা একই জিনিস। যখন আপনি এক্সপে ফ্রেমওয়ার্ক ইউজ করবেন সেটা হ্যাঁ, হকে বলবেন আপনি ইটারেশন। যখন আপনি স্ক্রাম ইউজ করবেন তখন বলতেছেন আপনি স্প্রিন্ট স্প্রিন্ট। স্প্রিন্ট। ঠিক আছে? তো ডেইলি স্ট্যান্ড আপ মিটিং এ কি হচ্ছে, এ ডেভেলপার ইন্ডিকেটস দ্যাট a backlog item will not be delivered because they need to take an unexpected leave. হ্যাঁ, একজনের এক ছুটি নিতে হবে for cause the backlog item is prerequisite for a future expected by prerequisite for a feature expected by user in the next sprint review. What should the project lead do? এই যে কন্ডিশন, এই সময় আসলে কি করবে? কত সময় আগে এই কোশ্চেন আমি অ্যান্সার বলে গেছি। এর আগের কোশ্চেনের ডিসকাশনে আমি এই কোশ্চেনের অ্যান্সার বলছি। বলেন। জি অপশন ভাইয়া। ডি। অপশন ডি। আমাকে যেহেতু আমার এটা লাগবেই, তাই না? তাইলে জি। কি করবো, আমার যেহেতু লোকটা চলে যাবে, আমার একজন ডেভেলপার চলে যাবে, আমি আমার ম্যানেজার যারা থাকবে, হ্যাঁ, তাদেরকে আমি বলবো যে ভাই আমার রিপ্লেসমেন্ট দাও। হুম। রাইট? আমি আমার রিপ্লেসমেন্ট চাবো। ঠিক আছে? জি। তাইলে অ্যান্সার ডি ইজ দ্য রাইট অপশন। অপশন ডি ইজ দ্য রাইট অপশন। অনেক সময় হয়ে গেছে তো একটু তাড়াতাড়ি আগাই, নাহলে গল্প করার বহুত কিছু আছে। A team is holding the first demonstration of the software built to date on a medium-sized project. The product owner, হ্যাঁ, এটাও কিন্তু এই টার্মিনোলজিটাও কিন্তু অ্যাজাইলের, হ্যাঁ, স্ক্রামের। ঠিক আছে? Product owner has uncovered a number of issues they would be like to be addressed before providing approval. How should the project manager approach this problem? এই প্রবলেমটা সে কিভাবে অ্যাপ্রোচ করবে? ঠিক আছে? Refer the product owner to change management plan, then escalate to the steering committee. Refer the product owner to the signed business requirement document and explain that the current plan cannot facilitate this change. Tell the product owner the issue will be addressed in the second version of the software. Plan to address the issue through backlog grooming and incorporate them into next sprint. এখন আমাকে বলেন এর মধ্যে এই চারটা অপশনের মধ্যে কোন অপশনটা ঠিক হবে? ডি। অপশন ডি কারেক্ট মনে হচ্ছে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কারণ আমাদের এখানে কি করতে হবে, যেহেতু আমরা ব্যাকলগ গ্রুমিং করতে হবে। মানে যে ব্যাকলগ গ্রুমিং কি জিনিস, টিমকে এই প্রোডাক্ট ওনারের সাথে ডিউরিং দ্য স্প্রিন্টের সময়, স্প্রিন্টটা যখন চলবে তখন আসলে কিছু কাজ করতে হবে। ঠিক আছে? কাজ করলে মানে টু আন্ডারস্ট্যান্ডিং, টু ক্লিয়ার এনি ডাউট অ্যাবাউট দ্য ফিচার্স, তাই না? ওই ফিচার সম্পর্কে যদি তার যদি কোনো ডাউট থাকে, টিমের যদি কোনো ডাউট থাকে, তখন আমার প্রোডাক্ট ওনারের সাথে বসতে হবে। প্রোডাক্ট ওনারের সাথে বসে টিম আসলে তাদের মধ্যে যদি কোনো কনফিউশন থাকে, কোনো ডাউট থাকে, সেটাকে রিমুভ করবে। এই যে প্রসেসটা, এইটাকেই বলা হয় হলো গিয়ে ব্যাকলগ
গ্রুমিং। যারা অ্যাজাইলের নিউ তাদেরকে বলি অ্যাজাইলের যে রিকোয়ারমেন্ট গুলো যেটা আসে প্রতিটা রিকোয়ারমেন্ট আসলে আমার ব্যাকলগের মধ্যে যায়। যখনই নতুন কোনো রিকোয়ারমেন্ট আসবে দ্যাট ইজ গোয়িং টু অ্যাড ইন দা ব্যাকলগ, মানে যত রিকোয়ারমেন্ট সব হলো গিয়া আমার ব্যাকলগ আইটেম। ঠিক আছে, যখন এই ব্যাকলগ যখন আমার ফুল, ওইটা হলো গিয়ে আমার ফুল প্রোডাক্ট ব্যাকলগ। একটা প্রোডাক্টের যতগুলা ফিচার্স বা ফাংশনালিটিস থাকবে সেটা হলো গিয়ে আমার প্রোডাক্ট ব্যাকলগ। ঠিক আছে, এখন ওইখান থেকে যদি আমার ধরেন কোন একটা স্প্রিন্ট বা কোন একটা ইটারেশনের জন্য যতগুলা ব্যাকলগ আইটেমকে আমি সিলেক্ট করলাম সেটা হলো গিয়ে আমার স্প্রিন্ট ব্যাকলগ অথবা ইটারেশন ব্যাকলগ। মানে স্প্রিন্ট ব্যাকলগ, ইটারেশন ব্যাকলগ, ওই জিনিসগুলো হলো গিয়া সাবসেট অফ দা প্রোডাক্ট ব্যাকলগ। 11 নম্বর কোশ্চেন, ডিউরিং দ্য থার্ড ইটারেশন the team encounters a major delay that has not had significant improvement over the last few weeks. What should the project manager do? এখন দেখতেছে মানে আমার টিমের মধ্যে আসলে কোনো ইমপ্রুভমেন্ট আমি দেখতেছি না, তাইলে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আমাকে কি করতে হবে? Retrospect frequently and suggest improvements, request additional team member to help with improvement, implement mitigation strategy for this element, incorporate a predictive approach for this element. কি করবে বলেন তো এখানে? ভাইয়া সি, মিটিগেশন স্ট্র্যাটেজিস। আচ্ছা, অপশন এ মে বি কারেক্ট, অপশন এ। অপশন এ ইজ এ কারেক্ট। ইন অ্যাজাইল, হ্যাঁ, প্রতিটা ইটারেশনে কিন্তু লাস্ট যে ইভেন্টটা থাকে সেটা কি আমার রেট্রোস্পেক্টিভ, তাই না? এখন দেখা যাচ্ছে আসলে বেসিক্যালি আমার যদি কোনো ইমপ্রুভমেন্ট না আসে তাহলে কি করতে হবে আমাদেরকে? এই যে রেট্রোস্পেক্টিভটা এটা ফ্রিকুয়েন্টলি করতে হবে। দেখা গেল যে আমি মানে একটা ইটারেশনের মধ্যে দুইবার রেট্রোস্পেক্টিভ করতেছি, এবং আমি সাজেস্ট করব যে আসলে কোন কোন জায়গায় আরো বেশি ইমপ্রুভমেন্ট নিয়ে আসা যায়। তাইলে আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে গিয়ে এই যে রেট্রোস্পেক্টিভটা ফ্রিকুয়েন্টলি করতে হবে এবং আমাদেরকে সাজেশন দিতে হবে যে হোয়ার উই ক্যান ইমপ্রুভ বেসিক্যালি। ঠিক আছে, ভাইয়া এইখানে ভাইয়া এইখানে একটু ছিল, আমার কনফিউশন ছিল। বলেন। এইখানে কিন্তু হচ্ছে লাস্ট একটু প্রিভিয়াস কোশ্চেনটা যদি দিতেন ভাইয়া। হ্যাঁ যাচ্ছি, শিওর। আচ্ছা, এখানে কিন্তু ভাইয়া বলছে যে that has not had significant improvements over the last few weeks. দ্যাট মিনস হচ্ছে হুম আমি হয়তো ইদার একটা অথবা দুইটা স্প্রিন্ট মিনিমাম এটাতে স্পেন্ড করছি, তারপরে হুম হচ্ছে আমি এইটার জন্য ইমপ্রুভমেন্টের জন্য কি করতে পারি। দ্যাট মিনস আমি রেট্রোস্পেক্টিভ প্রিভিয়াসলি করছি, বাট এটার ইমপ্রুভমেন্ট হয় নাই। সো এখন তো তাইলে হচ্ছে দ্যাট মিনস হচ্ছে আমার যে ইমপ্লিমেন্টেশন আছে সেই ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজিটা হচ্ছে হয়তো আমি রাইটলি ইমপ্লিমেন্ট করতে পারি নাই। এটা হচ্ছে আমার থিঙ্কিং। আমি তো আচ্ছা, প্রিভিয়াসলি রেট্রোস্পেক্টিভ করে আসছি, তো আমার রেট্রোটা করে আর কি লাভ হচ্ছে? মানে এর না আগেও না তো আমি রেট্রো করলাম, আপনি আবার আপনি রেট্রো, না আমি বলি রেট্রো আপনি করলেন, হ্যাঁ, আপনাকে হ্যাঁ রেট্রো করে রেট্রোর যেই মানে রেজাল্ট আপনি ওখানে যে ডিসিশন গুলা নিলেন, হ্যাঁ, সেইখানে দেখেন জি যে আপনি করছেন কাজ, আপনি মানে করছেন, কিন্তু সেটা হলো গিয়ে আপনি ইমপ্লিমেন্টও করছেন বাট অ্যাজ এক্সপেক্টেড হচ্ছে না। তখন আপনি আবার রেট্রো করলেন, রেট্রো করে দেখলেন যে আসলে আপনি কোন কোন জায়গায় আরো ইমপ্রুভমেন্টের জায়গা আছে সেই জায়গায় কিন্তু আপনি সাজেশনটা দিচ্ছেন। এইটা হলো গিয়া, ঠিক আছে। আচ্ছা, এইবার আসি হলো গিয়া জি ভাইয়া। 12 নম্বর কোশ্চেনে। An executive sponsor of a predictive project asks a project manager experience in Agile to assess if a project could be executed using Agile approach. What factors should the project manager consider when determining if the project is suitable for a অ্যাজাইল অ্যাপ্রোচ? মানে একটা আপনি আপনি মনে করেন আপনাকে বলা হলো আপনি অ্যাজাইলে কাজ করে আসছেন, একজন আপনার বস বলল যে আচ্ছা আমি নতুন একটা প্রজেক্ট দিচ্ছি, এই প্রজেক্টটাকে অ্যাজাইলে করা যাবে কিনা। এখন আপনি অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আপনার নেক্সট অ্যাপ্রোচটা কি হবে? The project team has co-located a space and is capable of working together. The project scope is well defined and requirements are prioritized.
The scope, project scope can be decomposed into smaller uh, parts, the first representing a minimum viable product. The project is an information technology project, has minimum impact to the organization. এখন বলেন কোনটা? আমি যখন অ্যাজাইল প্রজেক্ট করব, আমাকে সবসময় মাথায় রাখতে হবে দ্যাট প্রজেক্ট টিম শুড বি কোলোকেটেড, তাই না? মনে আছে অ্যাজাইল টিমে যে আমাদের প্র্যাকটিস করতে হবে যে আসলে যারা কোলোকেটেড হইতে হবে এবং দে আর ক্যাপাবল অফ ওয়ার্কিং টুগেদার। তাদের কিন্তু যে 12টা প্রিন্সিপাল আছে না, এই 12টা প্রিন্সিপালের মধ্যে কিন্তু ওয়ান অফ দ্য প্রিন্সিপাল, হ্যাঁ, যে তাদেরকে ওয়ার্কিং টুগেদার হইতে হবে। হ্যাঁ, ক্রস ফাংশনাল টিম হবে। আমার টিমটা কিরকম হবে? ক্রস ফাংশনাল টিম, কোলোকেটেড টিম, তাই না? তার মানে আগে আমার দেখতে হবে যে আমি আমাদের যে প্রজেক্ট টিমটা দেওয়া হচ্ছে এই অ্যাজাইল একটা প্রজেক্ট করার জন্য, সেই টিমটা আসলে কোলোকেট কিনা, তারা একসাথে কাজ করার মাইন্ডসেট আছে কিনা। এইটা যদি না থাকে তখন কখনই আপনি অ্যাজাইল ওয়েতে প্রজেক্ট ম্যানেজ করতে পারবেন না। ক্লিয়ার? তার মানে অ্যান্সার কি এখানে? এখানে অ্যান্সার হলো গিয়ে হ্যাঁ এ, এখানে অ্যান্সার হলো গিয়ে আমার এ। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা একটু ইন্টারেস্টিং কোশ্চেন। হ্যাঁ, the project velocity has recently slipped and decision was made to skip testing to increase the momentum that bring the project back on track. What the project manager needs to focus on as a result of this decision? এখানে কি করবে প্রজেক্ট ম্যানেজার? Decrease efficiency, increase technical depth, increase burn rate, increase cost। মানে আপনার যে প্রজেক্টটা আছে সেটা কিন্তু আপনার যে ট্রাকে থাকার কথা ছিল সেখানে নাই, সেখানে বিহাইন্ডে চলে গেছে। হ্যাঁ, তাইলে এখন আপনি এটা ট্রাকে নিয়ে আসতে চাচ্ছেন, মোমেন্টামটাকে ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছেন, আপনার প্রজেক্টটাকে আপনার ট্রাকে ব্যাকে নিয়ে আসতে চাচ্ছেন, তাইলে আপনি কি করবেন? হ্যাঁ, এইখানে এটা মনে হয় আমার কেউ পারবেন? বলেন তো। এটা ইনক্রিজ কস্ট। হুম, ডি। বলেন বলেন, লজ্জার কিছু নাই এখানে, সি সি রাইট ইনক্রিজ রং এর বার্ন কিছু রেট। নেই। সি। সি, অপশন এ। আচ্ছা, অপশন অপশন এ। এ ডিক্রিজ এফিসিয়েন্সি। অপশনে অপশনে এফিসিয়েন্সি ডিক্রিজ করে দিব, তাহলে আমি ট্রাকে আসতে পারবো? এফিসিয়েন্সি ইনক্রিজ করতে হবে, তাই না, যদি আমি ট্রাকে আসতে চাই। আচ্ছা, রাইট অ্যান্সার হলো গিয়ে অপশন বি, ইনক্রিজ দ্য টেকনিক্যাল ডেপথ। এখন আপনারা বলতে পারেন ভাই টেকনিক্যাল ডেপথ কি জিনিস? ডেপথ মানে কি? আমি কিছু ধার করলাম, তাই না, যে জিনিস আমাকে কি করতে হবে, ইন ফিউচারে ফেরত দিতে হবে। দিতে হবে কিনা? ধার করলে টাকা তো ফেরত দিতে হয়, তাই না? এখন টেকনিক্যালি ডেপথ যদি আপনি করেন, সেটার জন্য কিন্তু আপনাকে পরবর্তীতে কাজ করতে হবে। তার মানে আমি দেখব টেকনিক্যালি আসলে কোন কোন কাজগুলা এই মুহূর্তে না করলে ও হয়, এটা আমি ফিউচারে করব। ঠিক আছে, আমি এগুলাকে ফিউচারে করব। যেমন মনে করেন যে আপনি ডেভেলপ করছেন, আপনি এখন টেস্টিং করাচ্ছেন না, আপনি কিউএ টিম রে ডেভেলপারে বলতেছেন যে ভাই তুমি ভালো মতো একটু ডেভেলপ করো, নিজে একটু টেস্ট করো, আমার কিউএ টেস্ট করতে হবে না। আমি কি করতেছি এখানে, কিছু রিস্ক নিচ্ছি, বা আমি ইন ফিউচার এই জিনিসগুলা করে দিব। ঠিক আছে, এরকম কিছু জিনিস যখন আমরা, নট ম্যান্ডেটরি, হ্যাঁ, দেখা যাচ্ছে এটা ছাড়াও আমি যাইতে পারি, আমি আমার প্রজেক্টটাকে সামনের দিকে এগিয়ে নিতে পারি, সেটাকে বলা হয় হলো গিয়া টেকনিক্যাল ডেপ্থ। তার মানে এই যে আমার প্রজেক্টটাকে যদি আমি অন ট্র্যাকে আনতে যাই, এখানে কি করতে হচ্ছে, আমাকে আমার প্রজেক্টের টেকনিক্যাল ডেপ্থটাকে বাড়াই দিতে হবে। ক্লিয়ার? বুঝাইতে পারছি? ওকে,
A client want to create an innovative software for the travel industry using the agile approach. A project manager from the company was assigned to work on the detail and estimate as requested by the client. What should the project manager do before sending the information to the client? আপনার ক্লায়েন্টের কাছে ইনফরমেশন পাঠানোর আগে আপনি কি করবেন? Analyze the tasks, provide estimates, and include a prototype demo and send to the client directly. Option B, put the tasks with estimates in the backlog and clarify that the project will not need any reverse. Sequence the tasks with estimates and add standard risks reserves to use for software development. Option D, work with the team to understand their views and add the appropriate dependency and risks. এই চারটার মধ্যে কোনটা হবে? Any idea? A. C. চার্লি হ্যাঁ, এটা কিন্তু অ্যাজাইল প্রজেক্ট ভাই। অ্যাজাইল বলতে কি বুঝাইছে এখানে? প্রথম কাজটা হলো গিয়ে হ্যাঁ, প্রথম কাজটা হলো গিয়ে আমাকে কি করতে হবে? আমাকে আমার টিমের সাথে বসতে হবে। বি হবে, বি। ওয়ার্ক উইথ দ্য টিম টু আন্ডারস্ট্যান্ড দেয়ার ভিউজ। তাদের ভিউ কি, আমার টিম কি এটা করতে পারবে কিনা, তাদের কি এই ক্যাপাসিটি আছে কিনা, এই প্রজেক্টের কি কি ডিপেন্ডেন্সি আছে, হ্যাঁ, কি কি রিস্ক আছে, এইগুলো যদি আমি আইডেন্টিফাই করব আগে, তারপরে আমি ধরেন অ্যানালাইজ দ্য টাস্ক, প্রোভাইড এস্টিমেট, তাই না, এটা করতে পারি। আগে আমার টিমের সাথে বসে আমাকে বুঝতে হবে যে আমার আসলে যে টিম আছে, যে টিম এই প্রোডাক্টটা নিয়ে কাজ করবে, তাদের ভিউ কি, তাদের আন্ডারস্ট্যান্ডিং কি, এই প্রজেক্টের কি কি ডিপেন্ডেন্সি আছে, কি কি রিস্ক আছে, এই সমস্ত জিনিস আমাদেরকে ফাইন্ড আউট করে নিয়ে আসতে হবে, তাই না? তারপরে আমি এডিশনাল কাজগুলা করতে পারি। ঠিক আছে, দেখেন কোশ্চেন কি কইছে, হোয়াট শুড দ্য প্রজেক্ট ম্যানেজার ডু বিফোর সেন্ডিং দ্য ইনফরমেশন টু দ্য ক্লায়েন্ট। কাস্টমারের কাছে আপনি ইনফরমেশন পাঠানোর আগেই আপনাকে কি করতে হবে সেইটা। ঠিক আছে, তো এখানে রাইট অপশনটা হলো গিয়ে কি আমার ডি। ঠিক আছে, লাস্ট কোশ্চেন, আপনাদের অনেক সময় নষ্ট করে ফেলছি, প্রায় কি 1.5 ঘন্টা। হ্যাঁ, তো a company has started developing a new product. During execution, the project team noticed that another competitor has launched a product with similar functionalities and cheaper market price. What should be done differently to avoid this scenario? এই যে সিনারিওটা হইতে পারে, এটাকে অ্যাভয়েড করার জন্য আসলে কি করতে হবে? অপশন এ, the Kanban method should have been utilized to optimize the work in progress. Option B, more backlog retainment meetings should have been scheduled. Option C, an iterative life cycle approach should have been adopted. Option D, a minimum viable product should have been released to get the feedback from the market. D. B. D হবে D। D for Dhaka. D for Dhaka। Okay. No, right answer is D for Dhaka. এখন এক্সপ্লেইন করতেছি কেন। যখন আসলে বেসিক্যালি আমরা কোন একটা নিউ প্রোডাক্ট নিয়ে আসতে যাব মার্কেটে, নিউ সার্ভিস নিয়ে আসতে চাবো, তখন আসলে আমরা দেখবো যে আসলে কত কমে টাকায়, হ্যাঁ, বা কত মানে মিনিমাম ফিচার নিয়ে আসলে আমরা প্রোডাক্টটাকে নিয়ে আসতে পারি। যদি দেখি যে আমার প্রোডাক্টটা মিনিমাম ফিচার নিয়ে এসে দেখলাম যে হ্যাঁ ইটস ওয়ার্কিং গুড, আমি কাস্টমারের কাছ থেকে খুব ভালো রেসপন্স পাচ্ছি, তখন আসলে এটার মধ্যে আরো এডিশনাল ফিচার অ্যাড করা শুরু করব, তাই না? দেখেন বিকাশ প্রথমে আসছে শুধু টাকা পাঠানো যায় বাটন ফোন দিয়ে, তাই না? ও আসে আস্তে 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 এখন সে কোথায় চলে গেছে।
ও কিন্তু আগে আসছে, পরেও কিন্তু অনেকে আসছে সেম ফিচার নিয়ে আসছে, কিন্তু ওকে আর ধরতে পারে নাই। সুতরাং ফার্স্ট আপনি যত মার্কেটে যাইতে পারবেন, হ্যাঁ, সেটার জন্য আপনি সবসময়, আমরা সবসময় এমভিপি নিয়ে, মিনিমাম ভায়াবল প্রোডাক্ট নিয়ে মার্কেটে চলে আসব। ঠিক আছে, এইটাই ছিল আমার আজকের সেশনের লাস্ট কোশ্চেন। এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেই কোশ্চেন করতে পারেন। আই এম গোয়িং টু গিভ দ্য অ্যান্সার। এখন আপনাদের কাছে, ফ্লোর ইজ অন ইউ। আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে, আই এম গোয়িং টু ক্লোজ দিস সেশন নাও। ভাইয়া একদম প্রথম যে কোশ্চেনটা ছিল সেখানে প্রজেক্টের বেসিক 3টা ফরম্যাট ছিল, সেই ফরম্যাট গুলোটা কি আরেকবার আপনি বলে দিবেন কিনা? কোনটা? 1 নম্বর কোশ্চেনটা জি, এটাই না এইটা? হ্যাঁ এইটা 2 নম্বর কোশ্চেন। জি আচ্ছা, প্রজেক্টের জন্য আসলে বেসিক্যালি চারটা অ্যাপ্রোচ বলা হয়। হ্যাঁ, একটা বলা হয় আপনার ট্রেডিশনাল অ্যাপ্রোচ। ট্রেডিশনাল অ্যাপ্রোচটা হলো গিয়ে কি, আমার ওয়াটারফল মেথড, মানে স্টেপ বাই স্টেপ। আপনি একটা স্টেপ কাজ করবেন, হ্যাঁ, একটা স্টেপ কাজ করে শেষ করে আপনি আপনার পরবর্তী স্টেপটাকে শুরু করবেন। মানে এরকম, আপনি যদি দেখাই, ধরেন এই একটা স্টেপ, এটা শেষ হলো, পরে আর একটা স্টেপ শুরু হলো, আবার আরেকটা স্টেপ শুরু হলো, এইভাবে স্টেপ বাই স্টেপ যাবে, এবং লাস্টে আপনি কাস্টমারকে একবারে আপনার প্রোডাক্টটা দিবেন। ধরেন আপনি একটা এই প্রোডাক্ট বানাচ্ছেন, এই প্রোডাক্টটা বানানোর জন্য আপনার, ধরেন আপনি একটা চেয়ার বানাতে বানাতে যাচ্ছেন, তাহলে প্রথমে আপনি দোকান থেকে ম্যাটেরিয়াল কিনে নিয়ে আসলেন, কাঠ এনে ওইগুলাকে ঠিক করলেন। তারপরে আপনি, এটা গেল এক স্টেপ। তারপর আপনি ওটাকে মনে করেন যে সাইজ টাইজ করা, কাটা টাটা সবকিছু করে সেকেন্ড স্টেজ করলেন। তারপরে আপনি এখানে চেয়ারটাকে বানাইলেন। তারপরে আপনি চেয়ারটাকে রং করলেন, রং করে কাস্টমারকে দেখাইলেন। দেখানোর পর কাস্টমার বললো যে আচ্ছা ঠিক আছে, আমি যেটা চাই সেটা পাইছি। তারপরে আমি কাস্টমারকে ডেলিভারি দিচ্ছেন। মানে এইখানে কিন্তু আপনার প্রোডাক্টটা এট এ টাইম কাস্টমারকে যখন আপনি ডেলিভারি দিচ্ছেন, ইন সিকুয়েন্সিয়াল ম্যানারে কাজ করে, সেটাই হলো গিয়ে আপনার ওয়াটারফল মেথড। ঠিক আছে, এই ওয়াটারফল মেথডের আরেকটা নাম হলো গিয়ে আমার এই প্রিডিক্টিভ অ্যাপ্রোচ। ঠিক আছে, আরেকটা আচ্ছা হলো ভাই, গিয়ে এই আমার, ওয়াটারফল নামটা ওয়াটারফল কেন দেওয়া এই যে হলো? সিকুয়েন্সিয়ালি যাচ্ছে, ফল উপর থেকে একটা স্টেজ শেষ হচ্ছে, তারপর এটা আসলে ব্যাক করা যায় না। ওয়াটারফল মানে, ওয়াটারফল মানে কি, পানি উপর থেকে নিচে পড়বে। ঠিক আছে, জি তো আপনি যখন দেখবেন ঝর্ণার পানি কি উপরে নেওয়া যায়? না। তাহলে এই এই যে যখন আপনি ওয়াটারফল মেথড অ্যাপ্রোচটা আপনি ইউজ করবেন, এইখানে আপনি আর ব্যাকে যাইতে পারবেন না, আপনাকে সামনে যেতে হবে। জি ঠিক আছে, এই জন্য এই যে অ্যাপ্রোচটা, এই অ্যাপ্রোচটার নাম হলো গিয়ে ওয়াটারফল অ্যাপ্রোচ অথবা প্রিডিক্টিভ প্রেডিক্টিভ অ্যাপ্রোচ। অ্যাপ্রোচ। মানে আগের থেকে আমি প্রিডিকশন করে রাখছি, সেই অনুযায়ী আমি আমার অ্যাক্টিভিটিস গুলা পারফর্ম করব। ঠিক আছে, জি অ্যাজাইলটা হলো গিয়ে আপনার চেঞ্জিং ওয়ার্ল্ড, যেহেতু খুব চেঞ্জ হচ্ছে গ্লোবালি, হ্যাঁ, বা যেই এনভায়রনমেন্টে খুব চেঞ্জ আসে ফ্রিকুয়েন্টলি, হ্যাঁ, এটাকে এই জন্য এটাকে চেঞ্জ ড্রিভেন অ্যাপ্রোচও বলা হয়। আরেকটা হলো গিয়ে অ্যাডাপটিভ অ্যাপ্রোচ। এই তিনটা নামে পরিচিত: অ্যাজাইল, অ্যাডাপটিভ, চেঞ্জ ড্রিভেন। ঠিক আছে, এখানে কি হয়, কিছুদিন একটা আপনি মনে করেন এখানে যে প্রোডাক্টটা দিচ্ছেন কোথায়, অ্যাট এ টাইমে। এখানে ধরেন সে বললো কি 10টা চেয়ার আমি চাই, তার মানে একটা চেয়ার আমি এখানে ফুল বানাবো। এই একটা চেয়ার বানাইতে আমি যে কাজগুলা করলাম না এখানে, সব কাজগুলো কিন্তু এখানে হবে। ঠিক আছে, হয়ে আমি বললাম যে এখানে 5টা চেয়ার তাকে আমি ডেলিভারি দিলাম। আবার একটা ইটারেশন কাজ করব, করে আবার 5টা চেয়ার আমি আমার কাস্টমারকে ডেলিভারি দিব। মানে আপনি যদি চিন্তা করেন, এইরকম অনেক সময় আপনার একটা আহ, মানে ওয়াটারফল মেথডে যে একটা প্রজেক্ট করার জন্য যেই যে স্টেপ গুলা করতে হয়, আপনি অ্যাজাইল যদি আপনি করেন, একটা ইটারেশনও কিন্তু সেই সেম অ্যাপ্রোচে কাজ করতে হবে। কারণ ওইখানে আমি প্রতিটা ইটারেশন শেষে আমি কিছু না কিছু জিনিস আমার কাস্টমারকে ডেলিভারি দিচ্ছি, তাই না? যদি আমি কিছু ডেলিভারি দিতে যাই, তাহলে কিন্তু এটার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে অ্যানালাইসিস করতে হবে, ডিজাইন করতে হবে, ডেভেলপ করতে হবে, টেস্ট করতে হবে, তারপরে হলো গিয়া কাস্টমারকে দিতে হবে।
থার্ড অ্যাপ্রোচটা হলো গিয়ে হাইব্রিড অ্যাপ্রোচ। এই হাইব্রিড অ্যাপ্রোচটা কি? এই হাইব্রিড অ্যাপ্রোচটা হলো গিয়ে যখন আমি অ্যাজাইল এবং আপনার ওয়াটারফল এই দুইটা অ্যাপ্রোচকে একসাথে কোনো একটা প্রজেক্টে ইউজ করব, তখন সেটাকে বলবো আমরা হাইব্রিড অ্যাপ্রোচ। মানে সাম পোর্শন অফ দ্য প্রজেক্ট ক্যান বি ইউজ দ্য waterfall method, some portion of the project can be used the agile approach. When we are using this both method বা both approach in a single project, that approach is known as hybrid approach. Clear? জি। ওকে, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। মিজান ভাই কানবান অ্যাপ্রোচটা বলেন, আমি একটু লেটে জয়েন করছি তো। কানবানটা হলো গিয়ে বেসিক্যালি ইজ এ ওয়ান অ্যাপ্রোচ অফ দ্য অ্যাজাইল। ঠিক আছে, অ্যাজাইলের ওয়ান অফ দ্য ফ্রেমওয়ার্ক ইজ মানে আপনার কানবান। কানবানটা হলো গিয়ে আপনার বেসিক্যালি অপারেশন ম্যানেজমেন্টের জন্য ইউজ করা হয়। হ্যাঁ, এইটা হলো গিয়ে আপনি পাবেন, যেমন আমরা যদি রিয়েল লাইফ এক্সাম্পল বলি, ধরেন আপনি কোনো একটা ব্যাংকে গেলেন, ব্যাংকে গিয়ে দেখে আমরা কিউ ম্যানেজমেন্ট সিস্টেম দেখি না, যেখানে মানে টেইলরের যেখানে টাকা নেয়, তো আপনি যে দাঁড়াই রইছেন, যে যেই সিস্টেমের মাধ্যমে আপনার টাকা নেওয়া হচ্ছে, যেই ফ্লোটা ম্যানেজ করা হচ্ছে, এটি আসলে কানবান। ওইখানে আসলে আপনার যত কাস্টমার রিকোয়েস্ট এসে পড়বে, ওইখান থেকে যেটা মনে করেন যে যার কাছে আসতেছে সে পিক করবে, পিক করে ওটা সলিউশন দিবে। অথবা এটা দেখা যায় আপনি কোনো একটা সার্ভিস সেন্টারে গেলেন, ধরেন মোবাইল সারাইতে যাবেন, তো এখন আপনি গিয়ে আপনার একটা কোথাও ওই আপনার প্রবলেমটা বললেন, সে মোবাইলটা নিয়ে গেল, সে ভিতরে দিল। এখন এই যে অ্যাপ্রোচটা এরকম থাকে, ধরেন আগে আসলে আগে পাবেন অ্যাপ্রোচ। হ্যাঁ 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 হ্যাঁ, রাইট। এবং ওইখানে যেটা হয় কি, আপনার যে যে লোকগুলো সার্ভিস দিবে, এখানে আবার ওর কিন্তু সার্ভিস ক্যাপাসিটি থাকে। ঠিক আছে, ভাই এখানে মিজান ভাই স্টেট জিআইটি কোন অ্যাপ্রোচ কোন আছে নাকি? জিআইটি জাস্ট ইন টাইম এরকম কিছু আছে নাকি? জাস্ট ইন টাইম হলো গিয়ে আপনার, এটা একটা হলো গিয়া টার্মিনোলজি, সেটা হলো গিয়া আপনার ইনভেন্টরি ম্যানেজমেন্ট, লিন ম্যানেজমেন্ট আছে না, লিন লিন ম্যানুফ্যাকচারিং এর জন্য ইউজ করা হয়। কারণ আপনি জাস্ট ইন টাইমটা হলো গিয়ে আপনার যখন যেই প্রোডাক্টটা লাগবে তখন আপনি ওইটাকে নিবেন। ধরেন আপনার আহ কোনো একটা প্রোডাক্ট বানান, ধরেন সাবানই বানান, ঠিক আছে। এখন আপনি তো আয়না স্টক করে রাখা দিবেন না, সাবানের যে ম্যাটেরিয়ালস গুলা লাগে। তার মানে আমি ই করবো যে 1 মাসের জন্য আমার যতটুকু লাগে ততটুকু আমি রাখবো, এর বেশি আমি রাখবো না। আমি তো হিসাব করে দেখবো যে আমার সাপ্লাই চেইন যেটা আছে সেই অনুযায়ী আসলে আমি কত দিনের মধ্যে আমি আমার প্রোডাক্টটা পাবো। মানে এইটাই আসলে বেসিক্যালি আমার যতটুক দরকার। হ্যাঁ, আমি রাখবো না। ওভার রাখলে কি হবে, আমার ওভার রাখলে আমার কস্ট কিন্তু বেড়ে যাবে। হ্যাঁ, এটাকে বলে স্টোরেজ কস্ট, ল্যান্ডেড হ্যাঁ, কস্ট এন্ড স্টোরেজ কস্ট বেড়ে যাবে। 1 মিনিট সময় দাও, আমার ল্যাপটপটা মানে চার্জ বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সরি। না, যেটা বলতেছিলাম এইটাই হলো গিয়ে আপনার ওই মানে আপনার লিনে হলো গিয়া লিন যে অ্যাপ্রোচটা আছে, লিন ম্যানুফ্যাকচারিং এর জন্য যেই আপনার ই বলা হয়, এখানে ওয়েস্টেজ, আপনার যত ধরনের ওয়েস্টেজ আছে, ওয়েস্টেজ গুলাকে রিডিউস করার জন্য আপনার প্রসেসের মধ্যে ওয়েস্ট থাকতে পারে, তাই না, প্রোডাকশনের মধ্যে ওয়েস্ট থাকতে পারে, তো এখানে যত ওয়েস্ট আছে সেই ওয়েস্ট গুলাকে রিডিউস করার জন্য লিন ম্যানুফ্যাকচারিংটা ইউজ করা হয়। ওকে, আর কারো কোনো কোশ্চেন? হুম, আর কার কোনো কোশ্চেন নাই? না থাকলে তাহলে আজকের মতো আমরা শেষ করে দিই। আর থ্যাংক ইউ এভরিওয়ান টু জয়েনিং দিস সেশন। মিজান ভাই থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে মাঝে 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 অনেকেই এরকম অনেক অ্যারেঞ্জমেন্ট করেন, মাঝে মাঝে এরকম অ্যারেঞ্জমেন্ট করেন, ভালো লাগছে। অনেকেই জয়েন করছে যাদেরকে আমি চিনি না, আহ, তারপরেও তারা জয়েন করছে। আহ, আমার ভালো লাগছে যে অনেক লোক, 20 জনের মতো লোক আসলে প্রায় জয়েন করছে। সবাইকে আমি তো চিনিও না, দেখি নাই।
এখানে দেখতেছি একজন ভাই বাংলাদেশ মনে হয় নৌবাহিনী থেকেও জয়েন করছেন। ভাই আমি তো আপনার ক্লাসমেট মনে হয় আপনি হ্যাঁ, বিয়ে যাবেন না আপনি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভুলে গেলে কেমন হবে? ওকে ওকে, থ্যাংক ইউ ভাই। এই যে এটা আমার গেঞ্জি গায়ে দেখেন, ভাই চেহারা দেখেন, চেহারা দেখতেছেন কিনা? ওকে 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 ওকে, দেখছেন থ্যাংক চেহারা? ইউ, কালকে দেখা হবে ইনশাল্লাহ সকালে। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ওটা ক্লাস কয়টা শুরু হয় ভাই? তো ঠিক আছে, তাহলে আজকের মতো শেষ করি। জি জি মিজান ভাই, একটা থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ এভরিওয়ান। তাহলে আমরা শেষ করলাম আজকে। মনির ভাই, নাও উই ক্যান ক্লোজ দ্য সেশন। ওকে ভাই। থ্যাংক ইউ।